ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে কি করে ফেলবো, অডিট করে ফেলবো। হ্যাঁ, অডিট করে ফেলবো। আরেকটা বিষয় আছে, আপনারা যখন এই ক্লাসগুলো করবেন, এই যে আপনার ক্লাস করতেছেন, আপনাদের সামনে কিন্তু ল্যাপটপ বা পিসি সামনে যাতে থাকে। হ্যাঁ, ল্যাপটপ বা পিসি যাতে সামনে থাকে। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে অডিটটা শিখবো। হ্যাঁ, কিভাবে এসইও অডিট করে, কোন টুলস এর মাধ্যমে। স্ক্রিমিং ফ্রগ, এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, সার্চ দিবেন স্ক্রিমিং ফ্রগ, আপনার ওইখান থেকে গুগল থেকে কি বলে ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এটা ফ্রি টুলস, তবে কিছু লিমিটেশন আছে এখানে। এখানে লিমিটেশনটা হচ্ছে আপনার 500টা পেজ, আপনার ওয়েবসাইটের 500টা পেজ পর্যন্ত এরা অডিট করে দেয়। হ্যাঁ, 500টা পেজ আপনি ওইখানে রিপোর্টটা দেখতে পারবেন, বাট তার বেশি রিপোর্ট ওইখানে দেখাবে না। হ্যাঁ, লিমিটেশন আছে। তো পেজের বেশি হয়, সেক্ষেত্রে আপনারা পেইড টুলস দিয়ে করবেন। পেইড টুলস দিয়ে আমি দেখাচ্ছি না, হ্যাঁ, ফ্রি টুলস দিয়ে দেখাচ্ছি। পেইড টুলস দিয়ে আপনার হচ্ছে আনলিমিটেড পেজের জন্য করতে পারবেন। পেইড টুলস আছে সিমরাশ, তারপরে এইচরেপস, এগুলো আছে আর কি। আচ্ছা, এর ভিতরে শারুন কথা ভাই, একটা বলেন না। কথা ছিল। এখন আমি শেখাচ্ছি। এখন 500টা পেজ করার আপনার পর যদি হচ্ছে সফটওয়্যারটা আমি আনইনস্টল করে আবার ইনস্টল দিই, আবার কি 500টা করতে পারবো, না ওয়ান টাইম? ওই 500টা আবার তো ভাই ওই 500টারই রেজাল্ট দেখাবে। 500টা পেজ আপনার ওই সেম রেজাল্টই দেখাবে। ও, আপনি ইনস্টল আনইনস্টল আনইনস্টল করলেও করে কাজ হবে না? ইনস্টল দিবেন, ওইভাবে তো হবে না। ওকে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আজকে আমরা তাহলে, আচ্ছা, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা আগে এখানে লগ ইন করে নিই আগে। আচ্ছা, কেউ যারা মনে করেন অলরেডি এসইওর কাজ পারেন, হ্যাঁ, টুকটাক এসইওর কাজ পারেন, প্রিভিয়াসলি কোথা থেকে শিখছেন, তারা আমাকে একটু বলেন তো এসইও অডিটের ভিতরে কি কি বিষয় থাকে, কি কি ইস্যুস হইতে পারে, বা টেকনিক্যাল ইস্যুস কি কি হইতে পারে। হ্যালো, হ্যালো। ভাইয়া আমি জানি না। যে জানেন ভাই সে, দরকার নাই। এখান থেকে একটা ওয়েবসাইট নিয়ে নিই। আপনাদের তো ভাই ওয়েবসাইট দিব, আমি তো অলরেডি এখানে, আপনাদের তো ওয়েবসাইট দেওয়ার কথা আছে না, মানে ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়ার কথা আছে না। জি জি ভাই। ভাই। হ্যাঁ, যারা পেইড তাদেরকে দেওয়ার কথা আছে, এবং হ্যাঁ, আপনাদেরকে মেসেজ করেছি ভাই ব্যক্তিগত ইয়াতে। জি ভাই, বিষয়টা আমিও হয়েছে মেসেজ কি করে ভাই, রাখছি ভাই। বিষয়টা হয়েছে কি, আপনার এখানে আমি অনেকের মানে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের ওয়েবসাইট দেওয়া হয়েছে অনেক। হ্যাঁ, এই দেখেন কত ওয়েবসাইট দিছি। তো এখানে আমার এই কি বলে হোস্টিং এ আর ওয়েবসাইট দিলে আমার সমস্যা হয়ে যাবে, তার আবার হোস্টিং এর একটা কিনতে হবে। এই ওয়েবসাইট দেওয়া ঝামেলা। তারপর দেওয়া দিব না, সমস্যা নাই। কিছুদিন পর, আপাতত মনে হয় এখন ওয়েবসাইট লাগতেছে না, কিছুদিন পরে দিলে হবে। এখন আপাতত আপনাদের প্র্যাকটিসের জন্য লাগবে না। এসিও অডিটটা তো আপনার ওয়েবসাইট না থাকলে করতে পারবেন। ঠিক আছে। সো অন পেজ এসইও করার সময় আপনাদের ওয়েবসাইট লাগবে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ওই সময় আমি আপনাদের একটা ওয়েবসাইট প্রোভাইড করবো না, অন পেজ এসইও ক্লাসের সময়। আচ্ছা, ঠিক আছে, লগ ইন করছি। আচ্ছা দেখেন, এবার কথা হচ্ছে কি, আচ্ছা, এই কি বলে এসইও অডিটের ভিতরে আমরা কি করি, এসইও অডিট করার মাধ্যমে কি পাই, আমাদের ওয়েবসাইটে ইরর গুলো, ইস্যুস গুলো পাই। হ্যাঁ, এখানে দেখেন ইস্যুস গুলোর নাম আছে। ফার্স্টে দেখেন আমরা, ফার্স্টে কি লেখা আছে, রোবট ডট টিএক্সটি। এখন রোবট ডট টিএক্সটি হচ্ছে, আচ্ছা, রোবট ডট টিএক্সটি হচ্ছে আপনার হচ্ছে এটা একটা টেকনিক্যাল এসইওর ভিতরে, এসইওর পার্ট। হ্যাঁ, রোবট ডট টিএক্সটি। তো এইটা আপনার হচ্ছে চেক করতে হবে আমাদের ওয়েবসাইটে। মনে করেন আমরা একটা ওয়েবসাইট নিয়ে নিই। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট নিয়ে নিই। ফার্স্টে আমাদের কি চেক করতে হবে, এসইও অডিটের ভিতরে আমাদের ফার্স্টে চেক করতে হবে রোবট ডট টিএক্সটি। এটা আমাদের কোনো টুলস লাগবে না, এটা আমরা ম্যানুয়ালি চেক করতে পারবো। হ্যাঁ, এখানে ইউআরএল তো আছে, রেফারেন্সের এখানে দেখেন ওই ইউআরএলটা আছে, এটা কপি করি। এখানে কিছু কিছু ইস্যুস আছে যেগুলো আমরা ম্যানুয়ালি করব, চেক করতে পারবো। হ্যাঁ, আর কিছু কিছু আছে টুলস ছাড়া হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এই দেখেন, আমরা প্রথমে রোবট ডট টিএক্সটি চেক করার জন্য কি করি, আমাদের মেন ওয়েবসাইটটা এখানে মার্ভেল নিড ডট কম স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি, এটা লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটের পরে রোবটস ডট টিএক্সটি লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে যে এরকম একটা
এরকম কিছু লেখা দেখাবে, ইউজার এজেন্ট, ডিসঅ্যালাউ, অ্যালাউ, সাইট ম্যাপ, ইউজার এজেন্ট। এইটাই আপনার হচ্ছে রোবট ডট টিএক্সটি। এখন একটা ওয়েবসাইটে রোবট ডট টিএক্সটি থাকা মাস্ট, খুবই জরুরি, হ্যাঁ। কারণ রোবট ডট টিএক্সটি ক্রিয়েটের মাধ্যমে আপনি এটা গুগলকে আপনি কিছু ইনফরমেশন দেন, যেটা অবশ্যই দেওয়া প্রত্যেকটা ওয়েবসাইটের এই গুগলকে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া উচিত রোবট ডট টিএক্সটির মাধ্যমে। ইনফরমেশন গুলো কি কি? যে এখানে ডিসঅ্যালাউ এবং অ্যালাউ দুটো অপশন আছে। ডিসঅ্যালাউ অপশনটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার হচ্ছে আপনি গুগলকে বলে দিচ্ছেন যে ভাই আমার লগ ইন ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইনের একটা ড্যাশবোর্ড আছে না, ডাব্লিউপি অ্যাডমিন, যেখান থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেন, ওই তথ্যটা যাতে গুগল আপনার এটাকে স্ক্রল না করে। গুগলের বট আছে, হ্যাঁ, গুগলের আচ্ছা ক্রল বিষয়টা কি আর গুগলের বট বিষয়টা কি এটাও বলি। গুগলের বট হচ্ছে, মনে করেন গুগলের বট বা ক্রলার সব একই জিনিস। এরা করে কি, মনে করেন একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর পর আপনার ওয়েবসাইটে আসে, এসে এসে আপনার ওয়েবসাইটটাকে রিড করে, আপনার ওয়েবসাইটে দেখে যে কন্টেন্ট গুলা কিরকম দিছেন, হ্যাঁ, ওয়েবসাইটের স্ট্রাকচার, লোডিং স্পিড, এগুলো সব চেক করে, হ্যাঁ, এগুলো চেক করে। তারপরে আপনার হচ্ছে আপনার হোল ওয়েবসাইট রিড করার পরে, ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সব রিড করার পরে, তারপরে গুগল তখন হচ্ছে আপনার ওই কন্টেন্ট গুলোকে সার্চ ইঞ্জিনে দেখায়। সার্চ ইঞ্জিন কোথায়? এই যে কোনটা, এই যে আপনার গুগলে মনে করেন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখা যাবে, অনেকগুলো ওয়েবসাইটের কন্টেন্ট এখানে র‍্যাঙ্ক করতেছে, হ্যাঁ, ফার্স্ট মেইলচিম্পের এই তো এই, ঠিক আছে, ওয়েবসাইট র‍্যাঙ্কিং করতেছে। আপনার ওই যে গুগলের বট ক্রলার আপনার ওয়েবসাইটে আসে, এসে কন্টেন্ট গুলো রিড করে, পরে ইন্ডেক্স করে বা দেখায়। তারপরে আপনার কন্টেন্টটা আদার্স যারা কন্টেন্ট ওই সেম কিওয়ার্ডের জন্য কন্টেন্ট লিখছে তাদের কন্টেন্টের সাথে তুলনা করে, হ্যাঁ, কম্পেয়ার করে যে কারটা বেটার কন্টেন্ট, হ্যাঁ, এবং শুধুমাত্র, হ্যাঁ, তার কম্পেয়ার করে যে আদার ওয়েবসাইটের কন্টেন্টটার সাথে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ওইটা কম্পেয়ার করবে, যারটা বেটার কন্টেন্ট হবে তারটা উপরে দেখাবে র্যাঙ্কিং এ, বুঝতে পারছেন? তো গুগল ক্রলার বা বটের এইটা কাজ। তো আমরা রোবট ডট টিএক্সটির এখানে কাহিনী কি, ডিসঅ্যালাউ করে দিছি ডাব্লিউপি অ্যাডমিন। গুগল ক্রলারকে আমরা বলে দিচ্ছি যে গুগল ভাই তুমি আমার ওয়েবসাইটের ডাব্লিউপি অ্যাডমিন পেজটা ক্রল করবা না, ইন্ডেক্স করবা না, তাই না? এটা কিন্তু সিকিউরিটি পারপাসে, মানে আপনি তো চাইবেন না আপনার ওয়েবসাইটে কেউ লগ ইন করতেছে ওইটার ইনফরমেশন আপনার সার্চ ইঞ্জিনে দেখাক, তাই না? একটা প্রাইভেসি ইস্যুস না? তো সেক্ষেত্রে আমরা ডিসঅ্যালাউ এটা এটা দেখেন রোবট ডট টিএক্সটি কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যায়। এটা আমাদের কি মানে কাস্টম ওয়েবসাইট গুলোতে অটোমেটিক জেনারেট হয় না। আচ্ছা, ওয়েবসাইট কয় ধরনের এটাও আপনাদেরকে একটু জানাই। ওয়েবসাইট হয় দুই ধরনের, একটা কাস্টম ওয়েবসাইট আর একটা ধরেন ওই যে সিএমএস টাইপ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, হ্যাঁ, ম্যাজেন্টো বা ম্যাগেন্টো নাকি। তো ওয়েবসাইট হয় দুই ধরনের, একটা কাস্টম ওয়েবসাইট যেটা ওয়ার্ডপ্রেস এর মতো না, যেখানে ওয়েব ডেভেলপার থাকে, উনি কাস্টম কোড করে ওয়েবসাইটটা ক্রিয়েট করে। বাট কিছু কিছু আছে ওয়ার্ডপ্রেস মানে মানে আদার্স টাইপ হচ্ছে ওয়ার্ডপ্রেস, উইক্স, এগুলো তো নাম শুনছেন, শপিফাই, এগুলোতে আবার কোডিং না পারলেও আমরা যে কেউ নর্মাল পারসন যারা ওয়েব ডেভেলপিং পারে না তারা ওইখানে মানে ওয়েবসাইট ডেভেলপ করতে পারে, কোডিং নলেজ ছাড়াও আমরা এখানে কাজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই এইসব সাইটে রোবট ডট টিএক্সটি ক্রিয়েট করা একদম সহজ, বাট কাস্টম সাইটে তো আপনি পারবেন না। কাস্টম সাইটের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন, যেহেতু আপনার এটা কাস্টম সাইট, আপনি আপনার ওয়েব ডেভেলপারকে বলেন একটা রোবট ডট টিএক্সটি ক্রিয়েট করে দিতে। অবশ্যই ক্লায়েন্টকে আপনার এই স্ক্রিনশট দিবেন, অন্য একটা ওয়েবসাইটের রোবট ডট টিএক্সটি কিরকম দেখতে হয়, ফরম্যাট কিরকম হয়, এটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বলবেন এরকম একটা রোবট ডট টিএক্সটি তোমার ওয়েবসাইটের জন্য বানাই ফেলো। সে বুঝে যাবে যে বানাইতে হবে, মানে সে আপনার কথাটা বুঝবে যে যেহেতু আপনি ওয়েব ডেভেলপার না তাহলে আপনি এটা পারেন না, তো সেক্ষেত্রে সে নিজেই তার ডেভেলপারকে দিয়ে করে নেবে। আচ্ছা, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে আপনি কি নিজেই তো তৈরি করতে পারবেন, তাই না? সেক্ষেত্রে দেখেন আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা টুলস ক্রিয়েট করবো, প্লাগইন অ্যাড করবো, বা টুলস, এসইও টুলস বা প্লাগইন যেটা বলেন, আমরা এখানে অ্যাড করব, নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও। ঠিক আছে, র‍্যাঙ্ক ম্যাথ এসইও এটা এটা প্লাগইনটা অ্যাড করলে কি হবে ভাই, আপনাকে ওয়ার্ডপ্রেসে আপনি মানে ওয়ার্ডপ্রেসে আপনার একটা রোবট ডট টিএক্সটি ক্রিয়েট হয়ে যাবে।
ঠিক আছে? এটা আপনার কিন্তু নিজে পারলেন, দেখলেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু নিজে পারা যায়। আপনার হচ্ছে robot.txt নিজেই ক্রিয়েট করতে পারবেন আপনারা। কিভাবে? জাস্ট র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা এখান থেকে এড করে নিবেন। আচ্ছা দেখি। এই দেখেন ইনস্টল র‍্যাঙ্ক ফার্স্টের এটা, হ্যাঁ? এই যে বাই র‍্যাঙ্ক ম্যাথ এগুলো দেখে নিবেন। এই যে এই ছবিটা ৬,২০০ সামথিং 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা ইনস্টল করে নিলাম। এটা আবার অ্যাক্টিভেট করে নিব। তাহলে কি হবে ভাই? অটোমেটিক আমার ওয়েবসাইটে একটা robot.txt জেনারেট হয়ে যাবে। robot.txt কেন জেনারেট করব? এটার মাধ্যমে আমার হচ্ছে গুগলকে আমি কিছু ইনফরমেশন দিব ভাই, যে গুগল ভাই তুমি আমার ওয়েবসাইটটা WP অ্যাডমিন যেখানে মানুষ ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে ওই পেজটা তুমি করবা না, কল করবা না, হ্যাঁ? তারপর অ্যালাউ এর এখানে এটা অ্যাভয়েড করবেন, এটা অ্যালাউ এর এখানে আচ্ছা এটা দেখেন সাইট। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে robot.txt এর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা দিয়ে দিতে পারি। সাইট ম্যাপটা দিয়ে দিব, তাহলে কি হবে? সাইট ম্যাপ কি এটা তো জানতে হবে আগে। এখানে সাইট ম্যাপ লেখা আছে, সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হচ্ছে, আচ্ছা এটা পরে আসতেছি, হ্যাঁ? মনে কর এখন জাস্ট এটা জানেন যে সাইট ম্যাপ দিয়ে দিতে হবে, হ্যাঁ? একটু পরে আমরা জানবো সাইট ম্যাপ কি। তো সাইট ম্যাপ দিয়ে দিব আর ডিজালো WP অ্যাডমিন। আচ্ছা দেখি আমাদের এখানে দেখি আমাদের অটোমেটিক একটা জেনারেট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? robot.txt আমরা দেখি আগে ওটা জেনারেট হয়েছে কিনা। যেহেতু আমরা প্লাগইন এখানে স্কিপ নাও, কিছু সেটিংস আছে এগুলো আপাতত আমরা কিছু এগুলো দেখাচ্ছি না, হ্যাঁ? রিটার্ন টু ড্যাশবোর্ড, র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইন এটা অ্যাড করার পরে কিছু সেটিংস করা লাগে, সেগুলো আমরা ক্লাসে দেখা দেবো। এগুলো নিয়ে ক্লাস আছে, র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইন সেটিংস, হ্যাঁ? এগুলো আমরা দেখাবো অন পেজেসের ক্লাসে, এগুলো দেখাই দেবো না। আচ্ছা এখানে কি করব, কি বলে, আচ্ছা আমরা দেখি যেহেতু আমরা প্লাগইন অ্যাড করলাম এখন অটোমেটিক তো একটা জেনারেট হওয়ার কথা robot.txt, এটা দেখি হয়েছে কিনা। robots.txt, ঠিক আছে? ওয়েবসাইটের পরে robot.txt দেখেন অটোমেটিক জেনারেট হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, দেখছেন? এই যে মাত্র আমি এই ওয়েবসাইটে অ্যাড করলাম না, এই ওয়েবসাইটে কিন্তু আমরা র‍্যাঙ্ক ম্যাথটা অ্যাড করছি আর দেখেন আমাদের একটা হয়ে গেছে। এই দেখেন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ অ্যালাউ, এগুলো কিন্তু আপনার কিছু লেখা লাগে নাই, তাই না? এগুলো অটোমেটিক কিন্তু ওরা অ্যাড করে দিছে। সো দেখেন সাইট ম্যাপ আপনার হচ্ছে এই দেখেন সাইট ম্যাপ এখানে আপনার এখানে অ্যাড করাই আছে। সো এখানে সাইট ম্যাপ কেন অ্যাড করব এটাও বলি। এখানে সাইট ম্যাপের এই আপনার ইউআরএলটা দিয়ে দিছে এই কারণে যাতে গুগল হচ্ছে আপনার সাইট ম্যাপটা যখন আপনার এখান থেকে করবে কি, গুগল আপনার সাইট ম্যাপটা ইন্ডেক্স করে ফেলবে, হ্যাঁ? তো সাইট ম্যাপ ইন্ডেক্স করবে, সাইট ম্যাপ ভিজিট করবে, তো ভিজিট করলে আপনার হোল ওয়েবসাইটটা দ্রুত ইন্ডেক্স হয়ে যাবে। হোল ওয়েবসাইটের পুরো কন্টেন্টটা দ্রুত র্যাঙ্ক হবে, দ্রুত ইন্ডেক্স হবে, র্যাঙ্ক হবে। ইন্ডেক্স মানে কি? এই যে এখানে শো করবে আপনার কন্টেন্টটা সার্চ ইঞ্জিনে শো হচ্ছে মানে ইন্ডেক্স হয়ে গেছে। এই প্রসেসটা এইখানে সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্ট দেখানোর কন্টেন্টটা শো হওয়ার জন্য সময় লাগে কিছু, হ্যাঁ? এই সময়টা অনেক সময় বেশি লাগে, অনেক সময় কম লাগে। যদি আপনি এখানে robot.txt এর এখানে আপনার ওয়েবসাইটে কি বলে সাইট ম্যাপটা থাকে, তাহলে হয় কি এখানে ওই র‍্যাঙ্ক কি বলে আপনার কন্টেন্টটা ইন্ডেক্স বা এখানে শো হইতে সময় কম লাগে, মানে দ্রুত শো হয়, দ্রুত ইন্ডেক্স হয়, হ্যাঁ? এই এই উপকার হয় আর কি। এই উপকারে এই লাভের জন্য বা এই আপনার এটা একটা সুবিধা না, দ্রুত ইন্ডেক্স হচ্ছে, দ্রুত ওইখানে যত দ্রুত এখানে শো করবে বা ইন্ডেক্স হবে তত দ্রুত আপনার এটা র‍্যাঙ্ক হয়ে যাবে আর কি, হ্যাঁ? এই পার্সপেক্টিভ এই জন্য আর কি আমরা এখানে সাইট ম্যাপটা দিয়ে দিই। এখানে মূলত এই এক্সএমএল সাইট ম্যাপটা এড করা আছে, আমরা একটু পরে জানবো এক্সএমএল সাইট ম্যাপ কি, হ্যাঁ? অনেকে এখনো বুঝতেছেন না এখানে সাইট ম্যাপ বিষয়টা কি, আমরা একটু পরে জানবো। এখানে মূলত এক্সএমএল সাইট ম্যাপ দেওয়া আছে। সাইট ম্যাপ আবার দুই ধরনের হয়, হ্যাঁ? আচ্ছা আমরা তাহলে robot.txt কিভাবে ক্রিয়েট করে জেনে ফেললাম ওয়ার্ডপ্রেসে। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমরা জানবো না, এটা পারবো না আমরা robots.txt ক্রিয়েট করতে। এটা ক্লায়েন্টকে বলে দিব যে ভাই আপনার ডেভেলপারকে দিয়ে করাই নিবেন।
আচ্ছা, এখানে দেখেন robot.txt আমাদের ওয়েবসাইটের জন্য কোন ওয়েবসাইট? এই যে ওয়েবসাইটের জন্য আছে, হ্যাঁ? ওয়েবসাইটের জন্য রেফারেন্সে প্রথমে দেখেন স্ট্যাটাস টিক চিহ্ন, মানে আমরা আমাদের ওয়েবসাইটে robot.txt আছে। ইওর ওয়েবসাইট হ্যাভ robot.txt। আমার ওয়েবসাইটে যদি robot.txt না থাকতো তাহলে আমরা এখানে এই যে এখানে রেড সাইন দিয়ে ক্রস দিয়ে দিতাম স্ট্যাটাসের এখানে, এবং রেজাল্টের এখানে ইওর ওয়েবসাইট হ্যাভ নট বা হ্যাজ নট, ইওর ওয়েবসাইট হ্যাজ নট robot.txt, আর রেফারেন্সের এখানে ফাঁকা রেখে দিতাম যদি না থাকতো। যেহেতু আমাদের আছে তাই আমরা এখানে টিক চিহ্ন, এখানে ইওর ওয়েবসাইট হ্যাভ নটটা দিব, নট লিখবো না robot.txt, তার রেফারেন্সে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেখেন, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিছি। কোন ইউআরএলটা? robot.txt ইউআরএল, এই যে এই ইউআরএলটা। আচ্ছা, তারপরে দেখেন এইচটিএমএল, এই দেখেন সাইট ম্যাপের কথাটা আসছে একটু আগে, যে সাইট ম্যাপটা আমরা দেখলাম কোথায়? robot.txt তে এইচটিএমএল সাইট ম্যাপ এন্ড এক্সএমএল সাইট ম্যাপ। আচ্ছা, সাইট ম্যাপ দুই ধরনের হয়, হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ এবং এইচটিএমএল সাইট ম্যাপ। আচ্ছা, এবার দেখেন আমরা এক্সএমএল সাইট ম্যাপ, একটা ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপ কি আর এইচটিএমএল সাইট ম্যাপ কি? এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে, মনে করেন একটা ওয়েবসাইটের যত যাবতীয় কন্টেন্ট আছে, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো কন্টেন্ট থাকে, হ্যাঁ, অনেক আর্টিকেল থাকে, পোস্ট থাকে, হ্যাঁ। তো আমার ওয়েবসাইটে যত পেজ আছে, হ্যাঁ, 1000 পেজ, 2000 পেজ, যত পেজ আছে বা যত কন্টেন্ট আছে, যত আর্টিকেল আছে, সব আর্টিকেল কন্টেন্ট পেজের ইউআরএল আমাদের এক্সএমএল সাইট ম্যাপে থাকে, এইচটিএমএল সাইট ম্যাপেও থাকে, ঠিক আছে? দুইটা এক্সএমএল এবং এইচটিএমএল সাইট ম্যাপের দুইটাতে আমাদের ওয়েবসাইটের সকল পেজের ইউআরএলটা থাকে, বাট সরি থাকে, বাট এখানে একটা বিষয় হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা আমরা ক্রিয়েট করি একটা উদ্দেশ্যে, এইচটিএমএল সাইট ম্যাপ আমরা ক্রিয়েট করি আরেকটা উদ্দেশ্যে। এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করি কোন উদ্দেশ্যে? এটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করি আমরা গুগলের বটের জন্য। গুগলের ক্রলার, বট, রোবট সব একই জিনিস, ঠিক আছে? গুগলের ক্রলার, বট, রোবট একই জিনিস, এদের জন্য আমরা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করি। আর এইচটিএমএল সাইট ম্যাপ যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আসে, ট্রাফিক আসে, নর্মাল পার্সনের জন্য। মানে এই যে মনে করেন ইউজার বলতে কারা? ইউজার বলতে আমি, আপনি ইউজার, ঠিক আছে? আপনার হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে কেউ একজন গেল, এই যে সার্চ দিল আপনার ওয়েবসাইটে গেল, একেই ইউজার বলে, একেই ট্রাফিক বলে, হ্যাঁ। তো আমরা এইচটিএমএল সাইট ম্যাপটা ইউজার বা ট্রাফিকের জন্য, ইউজারদের জন্য, আমার ওয়েবসাইটের ইউজারদের জন্য আমরা ক্রিয়েট করি। আর এই এক্সএমএল যেটা, সেটা হচ্ছে গুগলের বটের জন্য, হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাই, গুগলের বটের জন্য আমরা এক্সএমএল সাইট ম্যাপ কেন ক্রিয়েট করি? গুগলের বটের জন্য এক্সএমএল সাইট ম্যাপটা ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। এবং কেন করি? কারণ আমরা যখন এক্সএমএল সাইট ম্যাপটা ক্রিয়েট করি, গুগলের বট ক্রলার আমার ওয়েবসাইটে আসলো, এসে এসে এই সাইট ম্যাপের ওই এক্সএমএল সাইট ম্যাপের পেজটা ভিজিট করবে যখন, ঠিক আছে, কি বলে, এক্সএমএল সাইট ম্যাপের পেজটা যখন গুগলের বট ক্রলার ভিজিট করলো, তখন তার ওই আমার ওই এক্সএমএল এর কি বলে, এক্সএমএল সাইট ম্যাপে কি আছে, আমার ওয়েবসাইটের যাবতীয় যত কন্টেন্ট আছে, যত পেজ আছে, সকল কিছুর ইউআরএল ওইখানে স্টোর আছে। তো ওইখানে এক্সএমএল সাইট ম্যাপের ভিতর আছে। তো গুগলের ক্রলারের ওইখানে কি হবে, একটা সুবিধা হবে, খুব ইজিলি আপনার ওই পুরো ওয়েবসাইটটাকে আপনার হচ্ছে ক্রল করে ফেলতে পারবে খুব অল্প সময়ের ভিতরে। এই এই কারণে আমরা মূলত এক্সএমএল সাইট ম্যাপটা ক্রিয়েট করি, যাতে গুগল আমার ওয়েবসাইটটা খুব দ্রুত ইন্ডেক্স করে। বা মানে মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে মনে করেন 1 লক্ষ পেজ আছে, ঠিক আছে? এখন গুগলের ক্রলার যখন আসবে আপনার ওয়েবসাইটে, প্রত্যেকটা পেজ ভাই ধরে ধরে একটা একটা করে, দাঁড়ান আমরা একটা ওয়েবসাইটে যাই, prothomalo.com, কারণ এটা আপনার ওয়েবসাইট। তো গুগলের ক্রলার এই ওয়েবসাইটে যখন আসবে, প্রথমে হোম পেজটা ক্রল করবে, তারপরে সর্বশেষ এই পেজে যাবে, তারপরে রাউন্ড পেজে যাবে, আবার এই পেজে যে কোনো একটা, মানে প্রত্যেকটা ক্যাটাগরি পেজে যাবে, এবং ক্যাটাগরি পেজে পোস্ট আছে 10টা 20টা 100টা থাকতে পারে, ওই 10টা 20টা 100টা পোস্টের প্রত্যেকটা পোস্টে 1 বাই 1 যাবে, ঠিক আছে? তো এইভাবে যদি মানে এইভাবে যদি আপনার ই করে, একটা একটা করে ক্যাটাগরি পেজে বা কন্টেন্টের আর্টিকেল পোস্টের পেজে যায়, অনেক সময় লেগে যাবে না? অনেক সময় লেগে যাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে গুগলের ক্রলার করবে কি,
দেখা গেল সর্বশেষ পেজে গেল, রাজনীতি পেজে গেল, পরের আর এই কয়টা পেজে গেলই না। হ্যাঁ, আবার কিছুদিন পরে এই ওয়েবসাইটে আসবে, তখন যে আবার এই পেজে গুলো গেল। তাহলে এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কিন্তু একটা খারাপ ইমপ্যাক্ট হবে এই বিষয়টা। মানে আপনার এই ক্ষেত্রে ওয়েবসাইটের কিন্তু একটা ক্ষতি হবে। হ্যাঁ, কি ক্ষতি? আপনার হচ্ছে এই বাদবাকি এই ক্যাটাগরি পেজগুলো কিন্তু ইন্ডেক্স হবে না, গুগলের এখানে শো হবে না, সার্চ রেজাল্টে ইন্ডেক্স হবে না। কারণ গুগলের কলার জাস্ট আপনার হচ্ছে এত পেজ কষ্ট করে, সরি, এত সময় গুগলের কাছে নাই ভাই, যে আপনার একটা একটা করে পেজে যাবে, যে যে আবার মানে আবার হচ্ছে একবার সব ওয়েবসাইট আপনার হচ্ছে এই ওয়েবসাইটটা অনেক বড় মনে হচ্ছে না, অনেক ক্যাটাগরি আছে, এই দেখেন কত ক্যাটাগরি, আবার ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে। তো এই সাব ক্যাটাগরি গুলো পেজে যাবে, এই পেজে যে আবার এখানে রাজধানীতে যাই, এখানে দেখেন আবার কন্টেন্টও আছে, দেখেন আরো সাব ক্যাটাগরি আছে, জেলা করোনা ভাইরাস মানে টপিক আছে, এই টপিক গুলো নিয়ে এখানে কন্টেন্ট আছে। আচ্ছা দেখি, এখানে নিচে যাই, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, তো এই পেজে যাবে আবার, এই পেজে যাবে আবার। হ্যাঁ, এত সময় ভাই গুগলের কাছে নাই যে আপনার হচ্ছে একবার এসে আপনার ওয়েবসাইটটা মানে অনেক সময় নিয়ে প্রত্যেকটা পেজে যে যে প্রত্যেকটা ক্যাটাগরি পেজে যে যে হ্যাঁ, তারপরে তার কন্টেন্ট গুলো, কন্টেন্ট পেজে যে যে সেইগুলো রিড করবে, ভিজিট করবে, এত সময় নাই। হ্যাঁ, হয়তো আপনার হচ্ছে প্রথমে আজকে আসলো আপনার ওয়েবসাইটে, এসে সর্বশেষ রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, এগুলো আপনার হচ্ছে এই ক্যাটাগরি পেজের আন্ডারে যত পেজ আছে, যত কন্টেন্ট আছে, যত সাব ক্যাটাগরি আছে, ওইগুলো আপনার হচ্ছে রিড করলো, গুগল ইন্ডেক্স করলো, বাট বাদ বাকি পেজ গুলো কিন্তু হবে না ইন্ডেক্স, বা আপনার হচ্ছে কি বলে সার্চ রেজাল্টে দেখাবে না। যদি না দেখায় তাহলে কি হবে? তাহলে আপনি ট্রাফিক মিস করবেন। এখানে যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টই না আসে, তাহলে মানে আপনার কি বলে, গুগলের সার্চ রেজাল্টে যদি আপনার কন্টেন্টই না আসে, এখানে না শো করে, তাহলে আপনার সেই কন্টেন্ট ওয়েবসাইটে দিয়ে রেখে লাভ কি? তাই না? সেই কন্টেন্টের ওইখান থেকে আপনি ট্রাফিক মিস করবেন, তাই না? তবে এইটা হবে যে গুগল আজ বাদে কাল আপনার এই সব পেজগুলো ইন্ডেক্স করবে, বাট অনেক সময় লেগে যাবে যদি আপনার। তো এই ক্ষেত্রে এই সময় আসে এক্সএমএল সাইট ম্যাপের এখানে একটা কাজ আছে। মানে এই সময় এক্সএমএল সাইট ম্যাপ আপনাকে হেল্প করবে কি, যদি আপনার ওয়েবসাইটে একটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে, তো গুগল করবে কি, জাস্ট ওই এক্সএমএল সাইট ম্যাপটা ভিজিট করে আপনার ওয়েবসাইটের সকল পেজ একবারে অল্প সময়ের ভিতরে ইন্ডেক্স করবে, সার্চ রেজাল্টে শো করবে, সকল পেজগুলো এক চান্সে অল্প সময়ের ভিতরে ভিজিট করে ফেলবে। আচ্ছা আমরা একটা এক্সএমএল দেখি, এই দেখেন, আমরা মনে করেন প্রথম আলো, আচ্ছা এইখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল, আচ্ছা এখানে নাই, সরি, এখানে বাংলাদেশের এটা তো কেটে দিতে হবে, এবার দিয়ে দেখি তো, এই দেখেন আছে, দেখছেন সাইট ম্যাপ দেখতে এরকম হয়, এক্সএমএল সাইট ম্যাপ দেখতে এরকম হয়। আমরা চেক করি কিভাবে, আমাদের ওয়েবসাইটের পরে, ওয়েবসাইটের .com এর পরে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ দিলে আমাদের এই সাইট ম্যাপটা চলে আসে। দেখেন ওয়েবসাইটে যত পেজ আছে, এখানে কিন্তু যত ক্যাটাগরি আছে, যত সাব ক্যাটাগরি আছে, যত কন্টেন্ট পেজ আছে, সব পেজের ইউআরএল এখানে আছে। তো এখন গুগলে কিন্তু সহজ হবে, হ্যাঁ, আপনার হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে অল্প সময়ের ভিতরে ইন্ডেক্স করে ফেলতে পারবে। হ্যাঁ, আপনি কষ্ট করে, গুগলের কষ্ট হবে না যে ওয়ান বাই ওয়ান পেজে যাব। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান একটা ক্যাটাগরি পেজে গেলাম, ওইখান থেকে আবার ওই সাব ক্যাটাগরি পেজে গেলাম, ওইখান থেকে সাব ক্যাটাগরি পেজের ওইখান থেকে আবার আরো পেজ আছে, ওই পেজ গুলো গেলাম ওয়ান বাই ওয়ান, এত ঘুরে ঘুরে ফিরে এদিক ওদিক দিয়ে যাওয়া লাগবে না। একবারে এখানে এই সাইট ম্যাপ ডট এক্সএমএল এ আসবে, একবারে ওয়ান বাই ওয়ান একটা 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 করে সব পেজ ইন্ডেক্স করে ফেলবে, সব পেজ ভিজিট করে ফেলবে, সময় কম লাগবে, সময় বাঁচবে। হ্যাঁ, তো সময় কম লাগবে, তার মানে এখান থেকে মানে একবারে সব ইন্ডেক্স করে ফেলবে। তো এই কারণে আমরা এক্সএমএল সাইট ম্যাপ অবশ্যই আমাদের ওয়েবসাইটে রাখবো। এখন এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েটও করা লাগে, হ্যাঁ, কাস্টম ওয়েবসাইটের জন্য এক্সএমএল সাইট ম্যাপ আপনি ক্রিয়েট করতে পারবেন না, ক্লায়েন্টকে বলে দিবেন, এই যে একটা স্যাম্পল দিয়ে দিবেন, এই ইউআরএলটা দিয়ে দিবেন, বলবেন যে এই দেখেন একটা ইউআরএল, এই যে এই একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপের ইউআরএল দিয়ে বলবেন এইরকম একটা সাইট ম্যাপ আপনার জন্য, আপনার ওয়েবসাইটের জন্য বানাই ফেলেন এক্সএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, নাইলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, নাইলে কি অসুবিধা, গুগল আপনার ওয়েবসাইটে এসে আপনার পেজগুলো ইন্ডেক্স করবে না সহজে। হ্যাঁ, কিছু কিছু মানে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিনে কিন্তু আপনার অনেকগুলো পেজ শো করবে না, ইন্ডেক্স হবে না, ঠিক আছে, বা দ্রুত ইন্ডেক্স হবে না, একটা অসুবিধা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করব। এটা আমরা কাদের জন্য করি, গুগলের বটের জন্য, বা কোরালা, সরি, গুগলের বটের জন্য করি। আচ্ছা তারপরে দেখেন, এটা আমরা ক্রিয়েট, আমরা হচ্ছে কাস্টমার ওয়েবসাইটের জন্য তো ক্লায়েন্টকে বলে দিলাম, বাট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। কিভাবে?
জাস্ট এই যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। কি করবেন, প্লাগইনে এসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখানে প্লাগইনে এসে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্লাগইনটা এখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন। ইনস্টল অ্যাক্টিভেট করে ফেললে আপনার ওয়েবসাইটে একটা অটোমেটিক সাইট এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে। So, আমরা একটু দেখি, সাইটম্যাপ ডট এক্সএমএল লিখে এন্টার দিয়ে দিলাম। আচ্ছা এই দেখেন, দিস এক্সএমএল সাইটম্যাপ ইজ জেনারেট বাই র্যাঙ্ক ম্যাথ। আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করছিলাম এই কারণে জেনারেট হয়েছে। দেখেন সাইটম্যাপ নিচে আপনার ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটটা একদম নতুন, হ্যাঁ, এই কারণে দেখেন মাত্র এই কয়টা ইউআরএল দেখা যাচ্ছে। হ্যাঁ, পোস্ট পেজ, পোস্টে গেলেও, আচ্ছা পোস্টে যাইতে হবে। পোস্টে দেখি, দেখেন কোনো পোস্ট এখানে দেখাবে না। আচ্ছা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, এই যে আপনার ওয়েবসাইট ইনস্টল নতুন ওয়েবসাইটে হ্যালো ওয়ার্ল্ড এর এটা তো থাকে। যাই হোক, এখানে আপনার ওয়েবসাইটে 100টা পোস্ট থাকলে 100টাই দেখাবে, 1000 থাকলে 1000 এখানে দেখাবে। হ্যাঁ, আমার নতুন ওয়েবসাইট তেমন পোস্ট নাই। পেজ, আমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে এটা দেখি। দেখেন মাত্র 2টা পেজ আছে, একদম নতুন ওয়েবসাইট তো। তারপরে ক্যাটাগরি দেখি, মাত্র একটা ক্যাটাগরি। তো দেখেন একদম নতুন ওয়েবসাইট তো। তো আপনার ওয়েবসাইটটা যদি পুরাতন হয়, অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পোস্ট থাকে, এখানে দেখা যাবে প্রত্যেকটা পোস্টের ইউআরএল, পেজের ইউআরএল, ক্যাটাগরির ইউআরএল এখানে দেখা যাবে। তো এক্সএমএল সাইট ম্যাপ দেখেন আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা কপি করে আমরা এখানে মনে করেন আমরা এই ওয়েবসাইটের জন্য এসইও অডিট করতেছি, হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটের জন্য। তো এইটার আপনার হচ্ছে আমরা এক্সএমএলটা দেখতেছিলাম, এক্সএমএল এর এখানে টিক চিহ্ন দিব, ইওর ওয়েবসাইট হ্যাভ এক্সএমএল সাইট ম্যাপ, আর এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। দেখেন, আচ্ছা দিয়ে দিছি। এখন কথা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। এইচটিএমএল সাইট ম্যাপ হচ্ছে ভাই, মনে করেন আপনার ওয়েবসাইট এইচটিএমএল সাইট ম্যাপ হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের ইউজারের জন্য করি, ঠিক আছে, তাদের জন্য করি, ইউজারের জন্য। আচ্ছা দেখি এটা করছে নাকি সাইট ম্যাপ, সেটা করিনি। ডিয়ার টাইমস, এই দেখেন এই ওয়েবসাইটে দেখেন এইচটিএমএল সাইট ম্যাপটা দেখতে এরকম হয়। হ্যাঁ, এটা আমাদের ক্রিয়েট করে নিতে হয়। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার হচ্ছে এই ক্লায়েন্টকে বলে দিবেন যে এই যে আপনার একটা হ্যাঁ, সাইট ওয়েবসাইটে ম্যাপ ক্রিয়েট করার পর এক্সাম্পল দিয়ে দিবেন। আমি যদি আরো পেজ বানাই, মানে আরো যদি পেজ অ্যাড করি ভাই বা আমাকে শেষ করতে দেন। ক্লাস আপনি হচ্ছে মানে কথার ভিতর কথা বলতে হয় না তো, এভাবে কথা বলতে হয় না। দেখেন এখানে এই ওয়েবসাইটে দেখেন এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো আপনার এই ইউআরএলটা ক্লায়েন্টকে দিয়ে বলবেন একটা এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করে নিয়ে, হ্যাঁ, বলবেন আপনার ওয়েবসাইটে যদি না থাকে, তার ওয়েবসাইটে যদি এক্সএমএল এইচটিএমএল সাইট ম্যাপ না ক্রিয়েট করা থাকে। এইচটিএমএল সাইট ম্যাপ মূলত আমরা ওয়েবসাইটের ইউজারদের জন্য করি, এটা গুগলের জন্য করি না, গুগল বটের জন্য করি না। এখানে দেখেন সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করছে, একদম ইজি, এগুলো আমি ক্রিয়েট করে দেখা দিচ্ছি। হ্যাঁ, মনে করেন আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেই ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি আপনার হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ, হ্যাঁ পেজ, একটা পেজ ক্রিয়েট করি, এইচটিএমএল, আচ্ছা পেজ ক্রিয়েট করি। কি করবেন, এখান থেকে পেজে যে আপনারা কি করবেন, এখানে এইচ কি বলে, কি নাম দিবেন, এখানে সাইট ম্যাপ, শুধু সাইট ম্যাপ লিখতে পারেন, বা এইচটিএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপ এইচটিএমএল, ঠিক আছে, এভাবে লিখবেন। এগুলো আপনার একটা পোস্ট করার মতো, নর্মাল একটা পোস্ট করার মতো এগুলো কাজ করতে হয় আর কি। আচ্ছা দেখেন, তো এখানে কি বলতেছে, এখানে কাহিনীটা দেখেন, সবার উপরে দেখেন এই ওয়েবসাইটের এই অপশন গুলো দেখেন। হ্যাঁ, কি অপশন গুলো, ক্যাটাগরি গুলো, সাইট ম্যাপের ভিতর কি কি ইনফরমেশন এখানে দিতে হবে আমি বলি আগে। এখানে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখানে দিতে হবে, বুঝতে পারছেন? মানে এই দেখেন এখানে এই ওয়েবসাইটের এইগুলো উপরে যেগুলো দেখতেছেন এগুলো কে কি বলে, ক্যাটাগরি। নিউজ, লাইফস্টাইল, ট্রেন্ডিং, টেকনোলজি, হ্যাঁ, মোরে আছে এগুলো, আরো এন্টারটেনমেন্ট, ভিডিও গেমস, হেলথ, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি, মেন ক্যাটাগরি। আর নিউজের আন্ডারে দেখেন এই সাইডে দেখেন ইন্ডিয়া, ওয়ার্ল্ড, স্পোর্টস, ওয়্যার,
লাইফস্টাইলের এখানে দেখেন, লাইফস্টাইলের ইভলভ, সেলফ, মেন্টাল হেলথ, হোয়াটস কুকিং, স্কিন কেয়ার, রিলেশনশিপস, ট্রেন্ডিং এর এখানে দেখেন হিউম্যান ইন্টারেস্ট, এগুলো যেগুলো এনিমেল, এনভায়রনমেন্ট, হ্যাঁ, সোশ্যাল রিলেভেন্স, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তো আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে ওইগুলো আপনার হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপে থাকতে হবে। তো দেখেন এই যে এখানে এইভাবে করে দিছে নিউজ, এ দেখেন সাইট ম্যাপ লেখা আছে, তারপরে নিউজ, নিউজ, এই যে নিউজ, নিউজের আন্ডারে কি কি আছে, ইন্ডিয়া ওয়ার্ল্ড, এই দেখেন ইন্ডিয়া ওয়ার্ল্ড স্পোর্টস ওয়ার্ড, এই দেখেন এখানে নিউজের আন্ডারে কিন্তু এই সাব ক্যাটাগরি গুলো ছিল, এগুলো এখানে লিখে দিছে। সেগুলো লেখার ও সিস্টেমটা আমি একটু দেখাই। মনে করেন আপনার হচ্ছে এখানে প্রথমে সাইট ম্যাপ এইচটিএমএল লিখবেন, তারপর হচ্ছে তারপরে এখানে কি করবেন, ইন্ডিয়ার এই কি বলে নিউজ, নিউজের এটা কপি করবেন বা আপনার এই যে এইটার নাম দিবেন। এখানে কি লেখা আছে, ক্যাটাগরির এটা নিউজ, ফার্স্ট একটা ভিডিওস, এটা হচ্ছে কি, এটা তো কি বলে ক্যাটাগরি, সেটা আমরা লাস্টে লিখে দেবো না, এই দেখেন এটা মনে হয় লাস্টে লিখে দিছে এরা, লাস্টে কই, এই দেখেন ভিডিওস, দেখছেন লাস্টে এটা। তো দেখেন আমরা নিউজের এটা এখান থেকে নিলাম, নিউজ, 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 এটাকে আবার লিংক করতে হবে, হ্যাঁ, নিউজের এইটাই ক্লিক করবেন, এই লিংকটা লাগবে আপনার, ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে এসে এটা ইনসার্ট করে দিবেন, লিংক অ্যাড করে দিবেন এই টেক্সটে, হ্যাঁ, এই যে এখানে লিংক করার অপশন আছে, এখানে এসে আপনার পেস্ট করে দেন লিংকটা, তারপর হচ্ছে ইন্টার, হয়ে গেছে লিংক। আচ্ছা এবার ইন্টার দিয়ে নিচে আসি, নিচে এসে এর সাব ক্যাটাগরি অ্যাড করব, দেখেন সাব ক্যাটাগরি কই গেল, ইন্ডিয়া ওয়ার্ল্ড স্পোর্টস ওয়ার্ড, আচ্ছা এগুলো লিখে দিই, ইন্ডিয়া, তারপরে সরি, এই দেখেন এইখানে জাস্ট মানে এই ফরম্যাটে করতে হবে এইভাবে, হ্যাঁ, যে এই চিহ্নটার নাম কি আপনার ইন্ডিয়া, তারপরে এই যে বার, বার চিহ্ন আর কি, হ্যাঁ, এটা বার চিহ্ন দিতে হবে, তারপরে সেইভাবে নিয়ে নিলাম ইন্ডিয়া, মানে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি আমার, হ্যাঁ, ইন্ডিয়া ওয়ার্ল্ড, ইন্ডিয়া, তারপর বার চিহ্ন, তারপরে ওয়ার্ল্ড, তারপর স্পোর্টস, তারপর ওয়ার্ড, এভাবে নিয়ে আমরা লিংক করে দিব। এবার ইন্ডিয়ার লিংকটা কোথায় পাবো, ইন্ডিয়া সাব ক্যাটাগরির লিংকটা এখান থেকে নিউজের আন্ডারে এসে ইন্ডিয়ার এখানে ক্লিক করলাম, কি করব, কপি করে এটা দেখেন এটা লিংক করে দিই, এটা লিংক করে ইন্টার, তারপর বাদ বাকিগুলো আমরা এভাবে এভাবে লিংক করে দিব, হ্যাঁ, লিংক করে তারপর হচ্ছে আমরা তো একটা ক্যাটাগরির আর একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি এখানে লিখলাম, তারপরে আমার ওয়েবসাইটে যত ক্যাটাগরি আছে এবং যত সাব ক্যাটাগরি আছে আমরা ওয়ান বাই ওয়ান এইভাবে লিখে যাব, লিখে লাস্টে কি করব, পাবলিশ করে দিব, পাবলিশ, তাহলে আমার সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেল, কত সিম্পল একটা, দেখেন ভিউ পেজে যাব, এই দেখেন আমার ওয়েবসাইটের এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ, এটা মূলত আমরা ইউজারের জন্য করি, হ্যাঁ, মনে করেন আপনার ওয়েবসাইট এই সাইট ম্যাপটা আপনার ওয়েবসাইটের একদম ফুটারে, হেডার ফুটারটা একটু বোঝাই, মনে করেন আপনার এই যে এই ওয়েবসাইটে যাই, আমার একটা নিউ ওয়েবসাইট, তো হেডার ফুটার কিছু অ্যাড করা নাই, আচ্ছা দেখেন প্রথম আলোর ওয়েবসাইটে ফার্স্টে যে সর্বশেষ রাজনীতি বাংলাদেশ, এখানে ক্যাটাগরি মেন ক্যাটাগরি গুলো দেখা যাচ্ছে, তো এইগুলো আপনার এই এই পোর্শনটাকে, তারপর প্রথম আলোর লোগো দেখা যাচ্ছে, তারপর ইংলিশ লগ ইন, আবার এখানে থ্রি, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে থ্রি লাইন, এখানে ক্লিক করলে আবার এই যে এইগুলো দেখা যাচ্ছে, তো এই সেকশনটাকে আপনার হেড হেড সেকশন বলে, হ্যাঁ, উপরের সেকশনটাকে হেড সেকশন, আর একদম নিচের সেকশনটা কই গেল, একদম নিচে যাই, এই দেখেন নিচের সেকশনটা দেখেন, নিচের এই যে সেকশনটাকে এই যে নাগরিক সংবাদ, কিশোর আলো, তারপর নিচে দেখেন আলো, বিজ্ঞাপন, সার্কুলেশন, তারপর যোগাযোগ, এইগুলো আপনার নিচের এইটা, নিচের পোর্শনটাকে, সরি, নিচের যেই পোর্শনটা দেখতেছেন এটাকে ফুটার বলে, উপরেরটা হেডার, নিচেরটা ফুটার। আচ্ছা দেখেন এখানে কোথায় গেল, এই যে আপনার ওয়েবসাইটের ফুটার সেকশন, এই ফুটার সেকশনে আপনার সাইট ম্যাপটা অ্যাড করতে হয়, হ্যাঁ, ফুটার সেকশনে কোন একটা জায়গায় আপনার লিখে দিবেন যে সাইট ম্যাপ, আচ্ছা এই ওয়েবসাইটে তো আমরা সাইট ম্যাপ দেখতে পাচ্ছি না ফুটারে, বাট এই ওয়েবসাইটে দেখি আছে নাকি, একটু নিচে যাই,
অনেক ওয়েবসাইটে নাও থাকতে পারে, আবার অনেক ওয়েবসাইটে থাকে। আচ্ছা, আর একটা ওয়েবসাইট দেখি। আগের ওয়েবসাইটটা আছে ভাইয়া সবার শেষে? এটাই, না ভাই, ওই যে ইন্ডিয়া ইন্ডিয়া যেটা দেখালেন ওটা লাস্টে দেখেন। ওই যে হ্যাঁ, এই যে সাইট ম্যাপ আছে, এখানে দেখেন ক্লিক করলে আমার ওই এইচটিএমএল সাইট ম্যাপে নিয়ে যাবে। এই দেখেন, দেখছেন? তো এটা ফুটার, এটা আপনার হচ্ছে ফুটার সেকশনে সাইট ম্যাপ এটা অ্যাড করে দিবেন, যেখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ওই সব জায়গায় আপনার হচ্ছে সাইট ম্যাপ আপনার হচ্ছে লিংক করে দিবেন। আপনার এইচটিএমএল সাইট ম্যাপের পেজটাকে লিংক করে দিবেন। সাইট ম্যাপ লিখে এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিলে লিংক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমি সাইট ম্যাপের এখানে মাউস ধরলে নিচে দেখেন লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ইউআরএলটা এইচটিএমএল সাইট ম্যাপের। সো এই যে আপনার এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা দেখাই দিলাম, এবং ফুটারে অ্যাড করতে হবে এটা বলে দিলাম। সো আমরা এই ওয়েবসাইটের এইচটিএমএল সাইট ম্যাপের ক্রিয়েট করছি, এটা কপি করে এইখানে আমরা এইচটিএমএল সাইট ম্যাপ, এখানে ক্রস চিহ্ন যেহেতু আমাদের ছিল না, হ্যাঁ, বাট আমরা ক্রিয়েট করছি, এখন তো আসছে, তাই না? তো এখানে আমরা, আচ্ছা, এখানে ইউআরএলটা দিয়ে নিই, আছে, টিক চিহ্ন দিয়ে দিব যেহেতু আছে, মাত্র ক্রিয়েট করলাম না। এবং ইওর ওয়েবসাইট, এখানে কি লেখা আছে, ইওর 16, এটা কেটে দিতে হবে। ইওর ওয়েবসাইট হ্যাভ এইচটিএমএল সাইট ম্যাপ, এইভাবে লিখে দিতে স্যার হবে। সরি, মাঝখানে কথা বলছি। সেটা হচ্ছে সাইট ম্যাপে কি শুধু ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অ্যাড থাকলেই চলবে ইউজারদের জন্য? হ্যাঁ, হ্যাঁ, শুধু ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে, থাকলে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ইওর ওয়েবসাইট হ্যাভ, আর যদি না থাকতো তাহলে কি লিখবেন? যদি কোনো মনে করেন আপনার ওয়েবসাইটে নাই, তাহলে ইওর ওয়েবসাইট ডাজ, কি বলে, হ্যাজ নট, এখানে ডাজ নট হ্যাভ লিখবেন, ডাজ নট হ্যাভ এইচটিএমএল সাইট ম্যাপ, ঠিক আছে? তারপরে এখানে ফাঁকা রেখে দিবেন, এখানে ফাঁকা রেখে দিবেন, ঠিক আছে, যদি না থাকে। আর এখানে ক্রস দিয়ে দিবেন এই যে স্ট্যাটাসের এখানে। আচ্ছা, কাস্টম 404 এর পর অপশন। আচ্ছা, কাস্টম 404 হচ্ছে ভাই, কাস্টম 404 হচ্ছে, দেখেন আমার ওয়েবসাইটে এখানে আমরা যদি দিস পেজ ডাজন্ট সিমস টু বি এক্সিস্ট, মানে আপনার ইউআরএলটা বা আপনার মনে করেন কোন একটা কন্টেন্ট ওপেন করলে সেই কন্টেন্টটা বা সেই পেজটা, কোন একটা পেজ আপনার ওয়েবসাইটের ওপেন করার পরে সেই পেজে যদি কোনো কন্টেন্ট না থাকে, ডিলেটেড কন্টেন্ট থাকে, হ্যাঁ, মানে কোনো কন্টেন্টই নাই, ফাঁকা, সেটা হচ্ছে 404 পেজ। সেখানে এভাবে লেখা থাকবে, দিস পেজ ডাজন্ট সিমস টু এক্সিস্ট, বা অনেক জায়গায় লেখা থাকতে পারে যে আপনার 404, হ্যাঁ, আপনার হচ্ছে, আচ্ছা, এখানে যদি আমরা দিই, এই দেখেন 404 কিছু পাওয়া যায়নি। তো এখানে আমরা যাই লিখি, মনে করেন XYZ, এন্টার দিই, মনে করেন এখানে কোনো কন্টেন্ট, দেখেন কিছু পাওয়া যায়নি, দেখছেন 404 এরকম দেখা যাবে, বা এখানে এরকম লেখা থাকবে, দিস পেজ ডাজন্ট হ্যাভ এনি কন্টেন্ট। হ্যাঁ, ওই আগের ওয়েবসাইটে যেটা দেখলাম, বা এই ওয়েবসাইটে দেখি 404 পেজ কিরকম হয় দেখতে। মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট, কোনো পেজে কোনো কন্টেন্ট না থাকে, তাহলে 404 পেজ দেখাবে, ও স্ন্যাপ, ইটস 404 এরর, এটা দেখাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে 404 পেজ ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, বাট অনেক সময় যদি না হয় ক্রিয়েট, তখন হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলবেন বা ডেভেলপারকে বলবেন একটা 404 পেজ ক্রিয়েট করে ফেলতে। হ্যাঁ, যদি না থাকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু আছে, আমরা এই যে দেখলাম আছে। সো আমরা এটা কপি করে এখানে দিয়ে দেবো, এবং টিক চিহ্ন থাকবে, এবং এখানে দেবো ইওর ওয়েবসাইট হ্যাভ কাস্টম 404, এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিই, ঠিক আছে? তারপর দেখেন অন পেজ, আমরা এতক্ষণ চেক করলাম, এগুলো হচ্ছে আপনার একটু, এগুলো টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, টেকনিক্যাল বিষয় চেক করলাম। আচ্ছা, এখানে এখন আমরা অন পেজ বিষয়গুলো চেক করবো। হ্যাঁ, অন পেজ অডিট করব। দেখেন HTTPS চেক। আচ্ছা, এটার মানে কি? HTTP মানে কি? HTTP এবং HTTPS মানে কি? আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যাই, প্রথম ওয়েবসাইটে দেখি, এই দেখেন ওয়েবসাইটের এই যে আপনার হচ্ছে একদম এই যে এখানে ভিউ সাইট ইনফরমেশন, এই যে এখানে ক্লিক করেন, কানেকশন ইজ, তার মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর ওয়েবসাইট। এবং HTTPS মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর। HTTP হলে আপনার ওয়েবসাইটটা সিকিউর না, মানে আপনার ওয়েবসাইটে মনে করেন আপনার কোনো পার্সন এসে আপনার ওয়েবসাইটে কোনো কিছু কেনাকাটা করলো, হ্যাঁ, তার কার্ডের ইনফরমেশন দিল, হ্যাঁ, কোনো কিছু কেনাকাটা করলো, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিল, তো আপনার ওয়েবসাইটে যদি HTTP হয়, তাহলে কিন্তু আপনার ওই ক্লায়েন্টের ওই কার্ডের ডাটাটা হ্যাক হইতে পারে,
ঠিক আছে? তো এটা কিন্তু একটা রিস্কি, তাই না? এটা একটা নেগেটিভ বিষয় যদি আপনার ওয়েবসাইটটা এইচটিটিপি হয়। তো আমরা আমরা অনলাইনে ব্রাউজিং করি, অনলাইনে আপনার হচ্ছে ওয়েব ব্রাউজিং করি। তো আমরা সেই সব ওয়েবসাইটে কিন্তু ঢুকবো না যেসব ওয়েবসাইটে এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আছে, সেই সব ওয়েবসাইটে কিন্তু আমাদের ব্রাউজিং করা উচিত। কারণ ওইসব যেসব ওয়েবসাইট এইচটিটিপি সেগুলো হ্যাকিং ওয়েবসাইট হইতে পারে। সো আমরা আমাদের ওয়েবসাইটটা অবশ্যই এইচটিটিপিএস যাতে হয় এটা মাথায় রাখবো। আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট, দেখেন আমার ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ক্লায়েন্টকে বলে দিবেন আপনার ওয়েবসাইট এইচটিটিপি, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা এইচটিটিপি হয় তাহলে বলে দিবেন অবশ্যই আপনার ওয়েবসাইটটা সিকিউর করেন, এইচটিটিপিএস হইতে হবে, কিন্তু এটা ক্লায়েন্টকে বলে দিতে হবে, হ্যাঁ। বা জাস্ট ক্লায়েন্টকে বলে দেওয়া লাগবে না, আপনি অডিট রিপোর্ট বানাবেন, অডিট রিপোর্ট এটা বানায় এটা ডাউনলোড করে বা এটা লিংক এখান থেকে এসে লিংক শেয়ার করে দিবেন ক্লায়েন্টকে, তাহলে হয়ে যাবে। ক্লায়েন্টকে আলাদাভাবে কিছু বলতে হবে না, এই রিপোর্ট এই শিটটা দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা সিকিউর, এইচটিটিপিএস আছে, সেটা আমরা কপি করি। আচ্ছা, এখানে কি বলতেছে, টিক চিহ্ন দিতে হবে, ইওর ওয়েবসাইট হ্যাজ এইচটিটিপিএস ভার্সন, তারপরে এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর দেখেন www নন www ভার্সন চেক, আমাদের ওয়েবসাইটে কোন ভার্সনে আছে, www না নন www। এখন আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটের এখানে দেখেন দুইটা ভার্সন হয়, হ্যাঁ। একটা ভার্সন হচ্ছে www আর একটা হচ্ছে নন www। এটা কিন্তু নন www ভার্সনে আছে, দেখেন। এটা যদি www এরকম থাকতো যে www.user32.শিখতেচাই.com এরকম যদি থাকতো, বা এই ওয়েবসাইটে দেখেন এটা, এই দেখেন এটা কিন্তু www ভার্সনে আছে, ঠিক আছে। এটা কিন্তু নন www ভার্সনে নাই। কিভাবে বুঝলাম, এখানে দেখেন লেখা আছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা অবশ্যই www ভার্সনে আছে। আর এখানে দেখেন এই ওয়েবসাইটে কি ভার্সনে আছে এটাও দেখি, এটাও www ভার্সনে আছে। বাট এই ওয়েবসাইটটা দেখি, এটা আমরা একটু রিফ্রেশ দিই বা এখানে ক্লিক করি, সরি, ভিউ সাইট, এখানে দেখেন এটা কিন্তু আবার www ভার্সনে, নন www ভার্সনে আছে এটা, হ্যাঁ। তো এটা দেখি আমরা www, একটা ওয়েবসাইট কিন্তু দুইটা ভার্সনেই থাকতে পারে। আপনার হচ্ছে এটা চেক করার উপায় কি, এটা তো আমরা শিওর হয়ে গেছি নন www ভার্সনে আছে, বাট www ভার্সনেও থাকতে পারে। কিভাবে, এখানে গিয়ে সার্চ দিতে হবে www ডট, তারপর আপনার ডোমেনটা দিয়ে এন্টার করেন, দেখেন কি আসে। আচ্ছা, এবার এখানে দেখেন, তারপরে ইউআরএলটা চেক করেন। আচ্ছা, এইখানে দেখেন www কথাটা আসে নাই, তার মানে আমরা চেক দিলাম www ডট দিয়ে, কিন্তু আমাদের এখানে আসলো না, তার মানে এটা নন www ভার্সনে আছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। অনেক সময় আপনার ওয়েবসাইটটা দুইটা ভার্সনে থাকতে পারে, নন www আবার www, ঠিক আছে, দুইটা ভার্সনে থাকতে পারে। সো এই প্রথম আলোর এই ওয়েবসাইটটা এই www ভার্সনে। তো এখানে মানে আমার ওয়েবসাইটটা অবশ্যই আমরা এখন www, সরি, তিনটা www হবে, হ্যাঁ, সরি, তিনটা w হবে। তো এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ। তো এটা এখন রিকমেন্ডেড না, এটা একটু ওল্ড হয়ে গেছে। আগেকার ওয়েবসাইট যেগুলো আছে, অনেক পুরাতন ওয়েবসাইট, সেগুলো আপনার হচ্ছে আগে ওইগুলো www ইউজ করতো, বাট এখন এটা, এখন বেশিরভাগই এসইও এক্সপার্ট যারা আছে তারা সাজেস্ট করে কি, আপনার ওয়েবসাইটের ওইখানে www কথাটা যাতে না থাকে, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগে, ডোমেনটা আর কি বেশি বড় বড় লাগে না, হ্যাঁ, শর্ট লাগে, তাই না? দেখেন এই ওয়েবসাইটটা যদি এরকম হতো শুধু প্রথম আলো .com, তাহলে বিষয়টা মানে একটু ছোট হয়ে যেত না, দেখতে সুন্দর লাগতো। এই কারণে আর কি রিকমেন্ড করে আপনার মোস্ট অফ দ্য এসইও এক্সপার্ট, আপনার ওয়েবসাইটটা অবশ্যই নন www থাকা ভালো। যদি আপনি রাখেন সেক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে, ক্যানোনিকাল ট্যাগ ইউজ করতে হয়। মানে আপনার ওয়েবসাইটটা যদি www ভার্সনে হয়, হ্যাঁ, এবং নন www ভার্সনে হয়, মানে দুইটা ভার্সনই আছে ধরেন, হ্যাঁ, যখন আপনি চেক করবেন ওয়েবসাইটটা, কিভাবে চেক করবেন দেখাইছি তো, নন www এবং www ভার্সন। এখানে www দিবেন, ডট দিবেন, ইন্টার দিবেন, তারপরে ইউআরএলটার এখানে দেখবেন আপনার www কথাটা নাই, তার মানে নন w আছে। যদি থাকতো তাহলে, যদি www ভার্সন থাকতো তাহলে এখানে দেখা যেত। তো সেক্ষেত্রে যদি থাকে, বাই চান্স ধরে নেন আপনার এই ওয়েবসাইটটা দুইটা ভার্সনে আছে, সেক্ষেত্রে আপনার যেটা মেন ভার্সন, হ্যাঁ, আপনার যেটা মেন ভার্সন, আপনার হচ্ছে ওইটা গুগলকে জানাই দিতে হবে, ক্যানোনিকাল ট্যাগ ইউজ করে
গুগলকে জানাই দিতে হবে এটা আমার মেন ওয়েবসাইট। ঠিক আছে, আপনার যেটা মনে করেন যেটা সেকেন্ড ভার্সন, যেটা মেন ভার্সন না, দুইটার ভিতর একটা তো মেন ভার্সন হবে আর একটা সেকেন্ড ভার্সন হবে। সেকেন্ড ভার্সনের ওয়েবসাইটে যে মেনশন করে দিতে হবে যে এই মেন ভার্সন আমার এইটা, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে। আমরা এগুলো জানবো ক্যানোনিক্যাল ট্যাগ কি, হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগ কি জন্য ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাড করব, হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যাঁ, ওই ক্লাসে আর এইগুলো বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ডাব্লু নন ডাব্লু ভার্সন থাকলে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে অ্যাড করব ওয়েবসাইটে। হ্যাঁ, এগুলো আর বেশি বলতেছি না, জাস্ট চেক করবেন আপনার ওয়েবসাইটে কোন ভার্সনে আছে। আমরা কি পাইছি, ইউর ওয়েবসাইট হ্যাজ ডাব্লু, আমরা এখানে দিব হ্যাজ নট, কি বলে, হ্যাজ নন ডাব্লু ভার্সন, নন ডাব্লু ভার্সন। তারপর আমাদের ইউআরএলটা দিয়ে দিব। তারপরে দেখেন, আচ্ছা, তারপরে এই যে এইগুলো আসলে টুলস এর মাধ্যমে করতে হবে। মিসিং মেটা কিওয়ার্ড, হ্যাঁ, মিসিং মেটা কিওয়ার্ড, তারপরে মিসিং মিসিং মেটা কিওয়ার্ড। আচ্ছা, এইটা ডিলিট করে দেন, এটা দরকার নেই, এটা অ্যাভয়েড করতে হবে। মেটা টাইটেল চেক করতে হবে খালি। মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, তারপরে এটা ডিলিট করে দিই। বিলো 30 ক্যারেক্টার্স এটাও ডিলিট করে দিই। মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, হেডিং, মিসিং হেডিং, ডুপ্লিকেট হেডিং, সাব হেডিং, ডুপ্লিকেট H2, মিসিং H2, মাল্টিপল H2, ইমেজ অল ট্যাগ, তারপরে লো কন্টেন্ট পেজ এটা ডিলিট করে দিই। ইউআরএল ডেলিমিটার, আচ্ছা এই যে এই পর্যন্ত, হ্যাঁ, আচ্ছা এই দুইটা ইউআরএল ফ্রেন্ডলিনেস ডেলিমিটার এটা ই করে দিই। আচ্ছা, ইমেজ অল ট্যাগ এইখান থেকে এই যে এই পর্যন্ত, হ্যাঁ, কি বলে, এইখান থেকে এই পর্যন্ত আমরা স্কিমিং ফ্রগ এর মাধ্যমে, সরি, কোথা থেকে কোন পর্যন্ত, মেটা টাইটেল এখান থেকে ইমেজ অল ট্যাগ এ পর্যন্ত আমরা স্কিমিং ফ্রগ টুলস এর মাধ্যমে করব। হ্যাঁ, এই যে এই টুলস এর মাধ্যমে করব। এই টুলসটা সবাই ডাউনলোড করে নেবেন, আজকে আমি দেখাচ্ছি না, আপনারা ডাউনলোড করে ফেলবেন, কালকে আগামীকালকে ক্লাসে এগুলো আর কি কথা হবে। হ্যাঁ, এগুলো টুলস এর মাধ্যমে, যেগুলো আজকে টুলস এর মাধ্যমে চেক করবো না সেগুলো আজকে দেখাই দিচ্ছি, যেগুলো ম্যানুয়ালি চেক করতে হবে আর কি। ইমেল অল ট্যাগস, ইউআরএল ফ্রেন্ডলিনেস চেক, আচ্ছা এইটা আপনার হচ্ছে টুলস ছাড়া আমরা চেক করতে পারবো। এটা দেখাই, ইউআরএল ফ্রেন্ডলিনেস চেক। দেখেন এটা কোথা থেকে চেক করবো, এটা আমরা সাইট ম্যাপ থেকে, হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ থেকে আমরা এটা কিন্তু চেক করব। ঠিক আছে, আচ্ছা ভাই 2 মিনিট, হ্যাঁ, 2 মিনিট পরে আসতেছি। এই ফগ টুলসটা এটা কি আমরা যেতে পাবো গুগল ক্রোমে? ভাই 2 মিনিট পরে আসতেছি আমি, হ্যাঁ। ওকে ভাই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, বলতেছিলাম কি, আপনার হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলিনেস চেক। হ্যাঁ, এটা আমরা আমাদের এটা আমরা সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপের ওইখান থেকে চেক করব। হ্যাঁ, ইউআরএল ফ্রেন্ডলিনেসটা কি, আমাদের মনে করেন প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা পোস্টের একটা ইউআরএল ক্রিয়েট হয়। তো ওই ইউআরএল কোনটা, এই যে উপরে যেটা দেখতেছেন https user32.শিখতেচাই.net, হ্যাঁ, বা অন্য একটা পেজে গেলাম, মনে করেন এখানে গেলাম, আরেকটা ক্যাটাগরি পেজে গেলাম, এখানে দেখেন এটা একটা ইউআরএল। হ্যাঁ, এইখানে যেটা দেখাবে সেটা ইউআরএল, এটাই হচ্ছে ইউআরএল। তো এখানে দেখেন আমরা কি করি, আমরা এখন চেক করব আমাদের ইউআরএলটা ইউআরএল ফ্রেন্ডলি, মানে কি বলে আমাদের ইউআরএলটা ইউআরএল ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, এসইও ফ্রেন্ডলি কিনা, এটা কিন্তু আমাদের চেক করতে হবে। এটা কিভাবে চেক করবো, এটা আমরা একটু কষ্টসাধ্য ব্যাপার, হ্যাঁ ভাই, এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এটা হচ্ছে দেখেন আমরা এই ওয়েবসাইটের, ধরেন এই ওয়েবসাইটটা দেখি, এটা এখানে সাইট ম্যাপ এক্সএমএল, এটা কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, কারণ এখানে দেখেন কত ইউআরএল আছে, দেখছেন ভাই, এখানে দেখেন কত ইউআরএল আছে। এই ইউআরএল, প্রত্যেকটা ইউআরএল আপনাকে ধরে ধরে চেক করতে হবে।
দেখেন কত ইউআরএল আছে, প্রত্যেকটা ইউআরএল ধরে ধরে চেক করে দেখতে হবে এটা ইউআরএল ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে? তো এটা একটা একটু কষ্টসাধ্য ব্যাপার, বাট করতে হবে আপনাদেরকে check, হ্যাঁ। তো প্রথমে করবেন কি, মূলত আচ্ছা আপনাদের হচ্ছে বিষয়টা কি, আপনার ইউআরএল ফ্রেন্ডলি বলে একটা ইউআরএল এসইও ফ্রেন্ডলি কিনা সেটা জানবো কিভাবে, এবং এসইও ফ্রেন্ডলি ইউআরএল দেখতে কিরকম হয় একটু সেটা বলবো, হ্যাঁ? আমরা একটা পোস্টে যাই, এখান থেকে পোস্ট, এখানে লিখবো, এখানে একটা আমাদের কন্টেন্টের আর্টিকেলের টাইটেল লিখি, হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এবার এটাকে আমরা পাবলিশ করে দিই, এখান থেকে পাবলিশ করে দিলাম, এখানে পোস্টে যাব। এবার দেখেন আমাদের ইউআরএল একটা জেনারেট হয়েছে, ঠিক আছে? ইউআরএল এর মাঝখানে কি কি আসছে, 2024/1/22, মানে আজকের এই যে ডেটটা চলে আসছে। এইটা আসলে কিন্তু আমাদের মানে আমাদের ইউআরএল এর ভিতরে 1 2 3 4 5 সংখ্যা, হ্যাঁ, নাম্বার, বা আপনার হচ্ছে ডেট, বা আপনার হচ্ছে XYZ, এই সব জিনিস, বা আপনার হচ্ছে আনইউজুয়াল কোনো কথাবার্তা, কোনো ওয়ার্ড বা কোনো স্পেলিং যদি থাকে, তাহলে সেটা আমাদের কিন্তু একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল হবে না। বা আমাদের ইউআরএল এ যদি আমাদের মেন কিওয়ার্ডটা না থাকে, তাহলে কিন্তু আমাদের মানে যদি কন্টেন্টের ইউআরএল হয়, যেগুলো আর্টিকেল বা ব্লগ পোস্টের ইউআরএল হয়, সেখানে যদি আমাদের মেন কিওয়ার্ডটা না থাকে, সেটাও একটা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড হবে না। তো আমাদের যখন এই কিওয়ার্ড জেনারেট হবে, তখন কিওয়ার্ডটাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডটা এসইও ফ্রেন্ডলি কিনা। এর ভিতর দেখেন 1 2 3 4 5 এই নাম্বার আছে, নিউমারিক নাম্বার আছে, তার মানে এটা একটা আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল না। তারপরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই পোর্শনটা ঠিক আছে এখানে। আর আমাদের এই ইউআরএল এর ভিতরে আপনার হচ্ছে কি বলে এটা, স্টপ ওয়ার্ড যাতে না থাকে, হ্যাঁ, স্টপ ওয়ার্ড, এখানে যাতে ইউআরএল এর ভিতর স্টপ ওয়ার্ড যাতে না থাকে। এখন স্টপ ওয়ার্ড কোনগুলো, এগুলো আপনারা একটু দেখবেন যে কোনগুলো স্টপ ওয়ার্ড, সেগুলো মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। গুগলে যে দেখবেন চার্ট আছে, ওই চার্টটা মুখস্থ করে ফেলবেন, স্টপ ওয়ার্ড কি কি আছে, সেই স্টপ ওয়ার্ড গুলো আপনার ইউআরএল এ যাতে না থাকে। তাহলে কি কি থাকবে না আপনার ইউআরএল এ, নিউমারিক নাম্বার 1 2 3 4 5 এগুলো থাকবে না। এখানে দেখেন আছে, এখানে দেখেন আছে, বাট বাট কোথা থেকে সরি, আপনার এটা চেক করবেন আপনার হচ্ছে ডোমেনটা বাদ দিয়ে, আপনার ইউআরএলটা মনে করেন এটা আপনার মেন ডোমেন, তো এইটার পরের পোর্শন, এটা আপনার মেন ওয়েবসাইট ডোমেন, ওয়েবসাইট ইউআরএল, ডোমেন ইউআরএল, তার পরের পোর্শনটা এই যে এইটুকু, এটুকু আপনার কন্টেন্টের ইউআরএল। তো এই কন্টেন্টের ইউআরএলটাই চেক দিতে হয়, ডোমেনের ইউআরএলটা যা আছে ওইটা তো আর চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ। এখানে দেখেন 32 আছে, এটাও একটা মানে খারাপ ইউআরএল, আপনার হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, ডোমেন না। তো এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, ওয়েবসাইটের ডোমেন কি চেঞ্জ করতে পারবো? ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেন কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। আপনি কন্টেন্টের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে চেঞ্জ করে, হ্যাঁ। এটার জন্য আপনার ওয়েবসাইটের ফার্স্ট একটা সেটিং করে নিতে হবে, হ্যাঁ। সেই সেটিংটা করে নিই, সেই সেটিংটা করে নিতে হবে, সেটা হচ্ছে একদম নিচে যান, সেটিংস এর এখান থেকে রিডিং, ও সরি এখানে না, এটা হচ্ছে পার্মালিঙ্ক। আপনার সেটিংস এর এখান থেকে পার্মালিঙ্কে আসবেন, পোস্ট নেম করে দিবেন, হ্যাঁ, এখান থেকে পোস্ট নেম করে দিতে হবে, এই ফরম্যাটটা করে দিবেন। তারপরে দেখেন এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিই, দেখেন এবার আমার এইটা রিফ্রেশ দিলে এই যে এইটুকু হটে যাবে, 2024/1/22 এটা রিমুভ হয়ে যাবে, দেখেন রিমুভ হয়নি, দিস পেজ ডাজন্ট সিমস টু এক্সিস্ট, মানে এটা এটা কেটে দিয়ে দেখি, এই কন্টেন্টটা ওপেন করবো, হ্যাঁ, এই কন্টেন্টটা আমরা কোথায় ওপেন করবো, পোস্টের ওইখান থেকে দেখি, ড্যাশবোর্ড, ওই 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 মাত্র মানে ওই কন্টেন্টটা 404 দেখাচ্ছে, কারণ আপনার হচ্ছে আমরা এই যে এই কি বলে পার্মালিঙ্ক চেঞ্জ করে দিছি, তো ওই পেজটা এখন এক্সিস্টই করতেছে না, ঠিক আছে? এই কারণে আর কি, এখান থেকে পোস্টের এখানে আমরা পোস্ট করছিলাম, অল পোস্টে যাই, এখানে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমরা ভিউ করব, ভিউতে যাব। এবার দেখেন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না,
এই দেখেন এখন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এর আগে কিন্তু কিছু নাই, এর আগে ওই যে সংখ্যা টংখ্যা নাই। তো তারপরে এই দেখেন এরকম হয়ে গেছে। তো এখানে আবার অনেক সময় এটা দেখবেন যে আচ্ছা এডিট পোস্টে যাই, আপনার ইউআরএল এর ভিতর দেখা গেল এরকম আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনার হচ্ছে 1 2 3 4 5 বা 1 2 এই সংখ্যাগুলো আছে, তাহলে কিন্তু আপনার ইউআরএল টা এসইও ফ্রেন্ডলি না। হ্যাঁ, ইউআরএল এর ভিতর যদি 1 2 3 4 5 থাকে বা স্টপ ওয়ার্ড থাকে, স্টপ ওয়ার্ড কোনগুলো গুগলে সার্চ দিবেন, চার্ট আছে অনেকগুলো আছে স্টপ ওয়ার্ড, সবগুলো মুখস্থ করে ফেলবেন। ওইগুলো হচ্ছে আপনার ইউআরএল এর ভিতর যাতে না থাকে। হ্যাঁ, আর কি কি থাকবে না, নিউমেরিক নাম্বার, তারপরে স্টপ ওয়ার্ডস, এই দুইটা জিনিস যাতে না থাকে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনার ইউআরএলটা যাতে বিশাল বড় না হয়ে যায়। হ্যাঁ দেখেন এখানে যদি, আচ্ছা এখানে দেখেন আপনার ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে বা আপনার ইউআরএল 1 2 3 4 5 আছে, তাহলে আপনার ওই ইউআরএলটা চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। সেটা এডিট করবেন কিভাবে সেটা দেখাই দিই। এই দেখেন প্রথমে আপনার ওই পেজটা এডিটে যাবেন, ওই পোস্টটা এডিটে যাবেন, এডিটে এসে এখানে দেখেন স্ক্রিনের ডান সাইডে ইউআরএল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন ইউআরএল এর এই যে এখানে, তারপরে এখান থেকে পারমালিঙ্ক এখান থেকে চেঞ্জ করে দিবেন। মনে করেন আপনার ইউআরএলটা প্রথমে ছিল এই যে এরকম 1 2 3, ঠিক আছে, তাহলে এখন আমরা এডিট করতে হবে, তাহলে আমরা এখানে এসে তিনটা এটা রিমুভ করে দিব, তারপরে এন্টার, তারপরে কিছু করা লাগবে না, জাস্ট এখানে এসে আপডেট করে দিবেন, ঠিক আছে। আবার ইউআরএল এ মনে করেন আপনার ইস্যু আছে কি, ইউআরএলটা মনে করেন অনেক বড় হয়ে গেছে, ইউআরএলটা আচ্ছা দেখি অনেক বড় হয়ে গেছে, এখানে মনে করেন অনেক বড় হয়ে গেছে, দেখতেছেন অনেক বড় মনে হচ্ছে না, এটা ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে। তো বড় হলে একটু শর্ট করে দিতে হবে আমাদের, আমরা এটা কেটে দিয়ে শর্ট করে দিই, এভাবে শর্ট করে দিবেন। হ্যাঁ, এখান থেকে এসে এডিট করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে ইউআরএল এর ভিতর কি কি থাকা যাবে না, নিউমেরিক নাম্বার 1 2 3 4 5, ইউআরএলটা বিশাল বড় হওয়া যাবে না, এবার মোটামুটি সাইজ ঠিক আছে। তারপরে ইউআরএল এর ভিতর স্টপ ওয়ার্ড এগুলো থাকা যাবে না। আর আপনার যদি এই এটা যদি কোনো পোস্টের আর্টিকেল, ব্লগ পোস্ট, হ্যাঁ এটা মানে মানে এই কন্টেন্ট বলে আপনার এই ইউআরএলটা যদি কোনো ব্লগ পোস্ট আর্টিকেলের হয়, সেটার জন্য তো আপনি একটা কিওয়ার্ড আছে তাই না, একটা কিওয়ার্ডের জন্য এই আর্টিকেলটা লিখছেন, তো ওই কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতর থাকতে হবে। মনে করেন আপনার মেন কিওয়ার্ডটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং না, শুধু ডিজিটাল মার্কেটিং, সো আপনার ইউআরএল এর ভিতর দেখেন ডিজিটাল মার্কেটিং আছে নাকি দেখি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আছে। বাট আপনার যদি কিওয়ার্ড হতো অ্যাফিলিয়েট মার্কেটিং, কিন্তু আপনার ইউআরএল এর ভিতর দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং নাই, তাহলে কিন্তু আপনার ইউআরএলটা মনে করেন আপনার মেন ইউআরএল, সরি মেন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড। হ্যাঁ, মূলত আমরা কিন্তু আচ্ছা কিওয়ার্ডটা কি, গুগলে আমরা যা কিছু লিখে সার্চ দিই ওইটাই কিওয়ার্ড, ঠিক আছে। আমরা গুগলে যা কিছু লিখে সার্চ দিই ওইটাই কিওয়ার্ড। আর আমরা কন্টেন্ট লিখে কিসের জন্য, আমরা মনে করেন ওয়েবসাইট কি জন্য বানাই ভাই, কিওয়ার্ডের জন্য, আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য। হ্যাঁ, মানে কোনো কিওয়ার্ডের জন্য যাতে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়, দিন শেষে কিওয়ার্ডের জন্য আমরা কাজ করি, কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য কাজ করি। আমার মেন কিওয়ার্ডটা যদি ইউআরএল এর ভিতর না থাকে তাহলে সমস্যা, কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কিওয়ার্ডটা মেন ইউআরএল এর ভিতর থাকতে হবে, মেন কিওয়ার্ডটা। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং মেন কিওয়ার্ড এখানে তো নাই, তাহলে আমার এটা অ্যাড করতে হবে। হ্যাঁ, স্মার্টলি অ্যাড করতে হবে, এমন ভাবে অ্যাড করা যাবে না যেটা অ্যাড করলে দেখতে অসুন্দর লাগে, যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং তারপরে আমি দিয়ে দিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে দেখতে খারাপ লাগবে না, তাহলে তো হলো না। আমাকে এভাবে দিতে পারি যে হোয়াট ইজ, মানে এখানে আমাদের টাইটেলটাই চেঞ্জ করে দেবো, যে টাইটেলের এখানে মনে করেন আমরা হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিলাম, তারপরে এখানে যদি আমরা এখানে হোয়াট ইজ, সরি এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লার্ন, তারপরে আপনারা এখানে দিতে পারেন যে মনে করেন এটা হচ্ছে এইভাবে এক্সাম্পল দিলে হবে না, আপনারা এখানে এইভাবে দিতে পারেন যে এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেন এসইও, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট, সরি স্মার্টলি কাজ করতে হবে। এখানে ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি লিখে দিয়েছেন, আপনি কন্টেন্টের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এসইও নিয়ে কথা বলবেন, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা এবার ই করেন, এইখানে আপনার ইউআরএল এর এখানে আসেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তারপরে এখানে এসইও দেন, এসইও, তারপরে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং দিন, অ্যাফিলিয়েট
তারপর আবার এই চিহ্নটা দেন, তারপর মার্কেটিং। দেখছেন, এইভাবে হচ্ছে আপনার ইউআরএল গুলো অপটিমাইজ করতে হয়। এবার কি করি, আপডেট দিয়ে ভিউ করি, ভিউ পোস্টে যাই। এবার দেখেন আমাদের ইউআরএলটা কিন্তু বেশি বড় হয়নি, বড় হয়েছে বাট খুব বেশি বড় হয়নি। ইউআরএল কিন্তু আরো বড় হইতে পারত, যে আরো বড় হইলে মানে এর থেকে আরেকটু বড় হইলে কিন্তু আবার অনেক বড় হয়ে যেত। তো মোটামুটি সাইজ হয়েছে, মোটামুটি ঠিক আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং। স্মার্টলি আমার কিওয়ার্ডটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা। ঠিক আছে, বা এখানে আপনার হচ্ছে এভাবে অ্যাড করে দিবেন। ঠিক আছে, বা এখানে এমন ভাবে অ্যাড করবেন যেটা যায়, আপনার মেন কিওয়ার্ডটা এমন ভাবে ইউজ করবেন যাতে যেটা ন্যাচারাল লাগে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো আর আর কি কি আছে আজকে, ম্যানুয়ালি চেক। ব্রোকেন লিংক, ব্রোকেন ইমেজ, কন্টেন্ট ইমেজ, কন্টেন্ট অপটিমাইজেশন, এটা কেটে দিই। ব্রোকেন লিংক, ব্রোকেন ইমেজ, এই দুইটা চেক করতে তো আমার প্রিমিয়াম টুলস লাগবে। হ্যাঁ, আচ্ছা, ফ্রি টুলস দিয়েও দেখানো যায়। এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দেবো এটা। ব্রোকেন লিংকস, ব্রোকেন ইমেজ, গুগল পেজ স্পিড ইনসাইটস। আজকে তাহলে কোন কোন বিষয়, কোন কোনটা দেখে দিলাম, আচ্ছা এগুলো দেখে দিই। ব্রোকেন লিংক, ব্রোকেন ইমেজ। আচ্ছা, ব্রোকেন লিংক এটা হচ্ছে ফ্রি টুলস দিয়ে করা ঝামেলা। স্কিমিং ফগ দিয়ে ওইখানে আপনার হচ্ছে ইমেজটা কি পাওয়া যাবে? আহ, না, ব্রোকেন লিংক আর ব্রোকেন ইমেজ আপনার হচ্ছে বের করতে হবে। হ্যাঁ, ই দিয়ে কি বলে, স্কিমিং ফগ দিয়ে আপনারা পারবেন না। এই টুলস দিয়ে, এটা হচ্ছে আপনার গুগল পেড টুলস দিয়ে তো দেখা দেখতে পারতাম, বাট আমার পেড টুলস এর মেয়াদ শেষ, আবার নিতে হবে, বলে রিনিউ করতে হবে। আচ্ছা, ব্রোকেন লিংক, এটা আমরা গুগলের অনেক টুলস আছে ওইগুলো দিয়ে দেখাই দিই, ফ্রি টুলস আছে অনেক। হ্যাঁ, গুগলে সার্চ দিলে অনেক পাবো। ব্রোকেন ব্রোকেন লিংক চেকার, আমার ব্রোকেন ইমেজও আমরা গুগল থেকে চেক করে দিচ্ছি। ব্রোকেন লিংক চেকার যাই, ব্রোকেন লিংক চেকার, ফার্স্টের এসরেফ, ফ্রি ব্রোকেন লিংক। এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। ওয়েবসাইট কই গেল, ওয়েবসাইটে নিয়ে নিই। ওয়েবসাইটে তো একদম ফেটে গেল। এবার হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে কয়টা ব্লক লোডিং হচ্ছে তো সারাদিন। এখানে আমরা আমাদের ডোমেনের লিংকটা দিয়ে দিব, দিয়ে চেক ব্রোকেন লিংকস এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে না কেন? আচ্ছা, এখানে কি সমস্যা হলো বুঝলাম না। আচ্ছা, লোডিং হচ্ছে, হবে। আচ্ছা, আরেকটা বিষয় একসাথে চেক করি, ব্রোকেন ইমেজ। আপনার একটা বিষয় কি, আপনার এই পেইড টুলস দিয়ে করলে আপনার এটা 5 মিনিট লাগে একটা ওয়েবসাইট অডিট করতে। হ্যাঁ, 5-10 মিনিট লাগে যদি মোটামুটি সাইজের ওয়েবসাইট হয়। মানে খুব বড় ওয়েবসাইট হলে আপনার একটু বেশি সময় লাগে। বাট আপনার হচ্ছে ম্যানুয়ালি এইভাবে করাই দেখাইতে গেলে অনেক সময় লাগে। এখানে কি হচ্ছে, কি হলো বুঝলাম না। ব্রোকেন লিংক চেকার, চ্যাটে একটা লিংক দিয়েছি ভাই, ওটা একটু দেখতে পারেন। কি হয়েছে সেখান থেকে দেখা যাবে, দাঁড়ান। চ্যাটে একটা লিংক দিয়েছি। ডেডলি চেকার, এটা তো আমি দেখলাম এখানে, আপনার হচ্ছে সার্চ করে তো দেখলাম না এটা। সেখান থেকে দেখেন, এখান থেকে করা যেতে পারে। হ্যাঁ, আমি আসলে এই যে ফ্রি টুলসে করি না ভাই, আমি পেড টুলসে কাজ করি তো ওই নাই। তবে আপনারা তো ফ্রি টুলস দিয়ে করতে হবে, কারণ আপনারা তো এখন পেড টুলস দিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, বিগিনার না আপনারা, তো ঝামেলা আছে। তো এখানে দেখি, এখানে রেজাল্টের কাজ এই স্রে বইগুলো দিয়ে কাজ করি। ওই যে মান্থলি আমার হচ্ছে সাবস্ক্রিপশন যেটা আমার বলছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে। রিনিউ, কি বলে, রিনিউ করতে হবে। হ্যাঁ, আমার মেয়াদ শেষ হয়ে গেছে।
বলে যেখানে এখানে আপনার হচ্ছে ওয়েবসাইটের এটা দিয়ে দেন, দিয়ে চেক কোড দিতে হবে, GBH চেক। এই ওয়েবসাইটের চেক করলাম, আচ্ছা আমার ওয়েবসাইটের চেক করি। চেক চেকিং হচ্ছে, হ্যাঁ এই যে চেকিং স্ট্যাটাস চেকিং চেকিং। আচ্ছা এখানে কি বললো, আপনারা এই যে বিভিন্ন টুল এখানে সার্চ দিয়ে কয়েকটা ওয়েবসাইট এই দেখেন, নো ব্রোকেন লিংকস ফর ইউজার, এত মানে আমার ওয়েবসাইটের জন্য কোনো ব্রোকেন লিংক নাই, এখানে থাকলে দেখাইতো। হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে দেখি প্রথম আলোর এদের ব্রোকেন লিংক কয়টা আছে, এখানে দিই, তারপরে যেটুকু সরাই দিতে হবে, নাহলে হবে না। https সরাই দিবেন, তারপরে চেক ব্রোকেন লিংক, এবার আসবে। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, স্ট্যাটাস রিট্রাই 0% স্ক্যান্ড, অনেক সময় লাগে, এটা বাদ দিবেন। এই যে এইখান থেকে দেখবেন আপনারা এই সেভ ব্রোকেন লিংক চেকার, এইটা আমি দিয়ে দিচ্ছি, কি একজন আপনারা ওই ইসেতে দিয়ে দেন, কি বলে চ্যাট বক্সে দিয়ে দিছি, এটা দিয়ে দেখেন এটা কি বলতেছে, এই যে 136টা ব্রোকেন লিংক পাওয়া গেছে। হ্যাঁ ব্রোকেন লিংক মানে কি, এটা তো বলিনি। ব্রোকেন লিংক মানে যে 404 ইরর যেগুলো দেখে ওইগুলোই। হ্যাঁ মানে আপনার মনে করেন এইসব পেজে আমি যদি ভিজিট করি, দেখেন আমাকে 404 দেখাবে। 404 মানে কি সেটা তো জানেনই, 404 ইরর মানে আপনার ওই ওয়েবসাইট ওই পেজে কোনো কন্টেন্ট নাই, ডিলিটেড। কি বলতেছে, আচ্ছা এটা কোথায় নিয়ে আসলো বুঝলাম না, এটা তো আপনার এইসব এর ফ্রি ভার্সন, এটা তো ফ্রি, এটাই ঝামেলা। আপনার সব ওয়েবসাইট এখানে তথ্য দেখলাম, ওইখানে নিচে স্ক্রল করে নিচে কয়েকটা ওয়েবসাইটই দেখাবে, অল্প কয়েকটা লিঙ্কই দেখাবে। দাঁড়ান দেখেন এই ওয়েবসাইটে আমরা আসছি প্রথম আলোর, এখানে ধরুন আমরা কিছু একটা লিখে এখানে কি করলাম, সব পেজে এসে ব্রোকেন লিংক। হ্যাঁ এই ব্রোকেন লিংকটা আপনার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল ব্রোকেন লিংক আর এক্সটার্নাল। ধরে আপনি একটা এই যে কন্টেন্ট ব্যান করলাম, এটা আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট এই এই পরিবেশ অধিকার অ্যাড মনে করেন পরিবেশ অধিদপ্তর, আবার প্রথম আলোর ওয়েবসাইটের আরেকটা পেজে যাবেন, এটাকে বলে ইন্টারনাল লিংকিং। বাট পরিবেশ অধিদপ্তরে এসে ইন্ডিয়া টাইমসে বা অন্য আরেকটা ওয়েবসাইটে, হ্যাঁ মনে করেন এই যে ওয়েবসাইটে চলে আসতেছে, ওইখানে ক্লিক করলে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা এক্সটার্নাল লিংকিং হয়ে যাবে। যেই লিংকে যেই এটা মনে করেন একটা অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ যেখানে আমরা লিংক বসাই, যেই পরিবেশ অধিদপ্তরটা অ্যাঙ্কর টেক্সট, এখানে আমরা লিংক বসাইছি, এই জন্য পরিবেশ এইটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হবে। হ্যাঁ তো অ্যাঙ্কর টেক্সটটাও জেনে রাখেন, এই আমরা চাইলে বিশাল বড় একটা অ্যাঙ্কর টেক্সটে ইউআরএল বসাইতে পারি, আমরা আবার ছোট একটা অ্যাঙ্কর টেক্সটে ইউআরএল বসাইতে পারি। তো এই অ্যাঙ্কর টেক্সটে আমরা ইউআরএল বসাইছি আমাদের নিজের ওয়েবসাইটেরই আরেকটা ইউআরএল, এখানে ক্লিক করে সে আমার ওয়েবসাইটের আরেকটা পেজ যাবে, প্রথম আলো। আবার এইখানে মনে করেন আমরা যে লিংকটা বসাইছি, এটা ক্লিক করে সে ইন্ডিয়া টাইমস বা আপনার অন্য আরেকটা ওয়েবসাইট, প্রথম আলোর ওয়েবসাইট না কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইটে চলে গেল। হ্যাঁ চলে গেল, তো সেটা এক্সটার্নাল লিংকিং বলে। তো ব্রোকেন লিংক হয় দুই ধরনের। আপনার এখানে ধরেন আপনি যেই লিংকটা দিবেন সেই লিংকে ক্লিক করে আপনার একটা পেজে গেল, বা এখানে যে লিংকটা দিবেন আপনার ওয়েবসাইটের ইউআরএল, তো ওই ইউআরএল যে দেখলাম 404 ইরর আসতেছে। 404 ইররটা তো বুঝেন, মানে ওই কন্টেন্ট নাই একটা পেজ, তো ওইটা হচ্ছে আপনার ইন্টারনাল ব্রোকেন লিংক একটা পাওয়া গেল, তাইলে তাই না, ওইটা হচ্ছে একটা ইন্টারনাল ব্রোকেন লিংক হলো। বা আপনার হচ্ছে এখন এক্সটার্নাল ব্রোকেন লিংক হচ্ছে মনে করেন এক্সটার্নাল ব্রোকেন লিংক হচ্ছে আপনি ওই এই ওয়েবসাইট অন্য আরেকটা ওয়েবসাইটে আসছেন, হ্যাঁ এগুলো ইন্টারনাল ব্রোকেন লিংক, মানে আপনার নিজের ওয়েবসাইটের ভিতরে আপনার হচ্ছে ইরর আসতেছে, 404 পেজ গুলো পাওয়া গেছে। বাট আপনার এক্সটার্নাল ব্রোকেন লিংক হবে কি, অন্য আরেকটা ওয়েবসাইটে আপনি হচ্ছে মনে করেন এই যে সেলেবস অ্যাটেন্ডস, আপনার হচ্ছে কি বলে, এখানে ধরেন এই যে হোয়াই ডিড বিরাট আনুষ্কা, এখানে আপনার বিরাট আনুষ্কার এখানে আপনার ওয়েবসাইটের একটা ইউআরএল অ্যাড করছেন, ঠিক আছে, এখানে এখানে হোয়াই ডিড বিরাট আনুষ্কা, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করছেন প্রথম আলো.com এর, এখানে ক্লিক করলে প্রথম আলোতে যাবে, বাট প্রথম আলোতে গেল কিন্তু এখানে 404 দেখালো, ইরর আসলো, তো সেক্ষেত্রে এটা এক্সটার্নাল ব্রোকেন লিংক হিসেবে এটাকে এক্সটার্নাল ব্রোকেন লিংক ধরা হবে। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু অন্য আরেকটা দিন শেষে ব্রোকেন লিংক মানে 404 পেজ, মানে কন্টেন্ট নাই 404 হলে সেটা ব্রোকেন লিংক, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমার ওয়েবসাইটে ব্রোকেন লিংক থাকলে কিন্তু সমস্যা, তাই না, ব্রোকেন লিংক থাকলে সমস্যা, এটার মনে করেন গুগল কিন্তু এটা খারাপ নজরে দেখে, আপনার ওয়েবসাইটে
ব্রোকেন লিঙ্ক থাকাটা এটা গুগল খারাপ নজরে দেখে। গুগলের নজরে খারাপ হইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। তো আপনার সবসময় গুগলের নজরে ভালো থাকতে হবে। ঠিক আছে? গুগলকে ইমপ্রেস করলে আপনার ওয়েবসাইটের জন্যই ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা ব্রোকেন লিঙ্ক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক থেকে ভাই বাঁচার একটা সিম্পল ওয়ে আছে। মনে করেন আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক কয়টা আছে সেটাকে চেক করবেন। চেক করে সেটাকে চেক করে তো দেখাইতে হবে। বাঁচার উপায়টা পরে দেখাচ্ছি, আগে চেক করে নিই। ব্রোকেন লিঙ্কটা বুঝতে পারছেন সবাই? হ্যালো? কিভাবে বুঝতে হ্যালো? পারছেন? এই দেখেন আমরা এখান থেকে ব্রোকেন লিঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমআলো.com ওয়েবসাইটের জন্য 136টা ব্রোকেন লিঙ্ক পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা নিচে আসি। অ্যাঙ্কর। আচ্ছা এই যে এখানে রেফারিং পেজ, মানে এই পেজে যে আপনাদেরকে যে এই অ্যাঙ্করটা খুঁজতে হবে। এই অ্যাঙ্করে আপনার হচ্ছে আছে, হ্যাঁ। তো এখানে দেখেন 136টা আপনারা পেয়ে গেছেন। তো আর কষ্ট করার দরকার নাই, আর কোথাও কোনো ওয়েবসাইটে যে খোঁজার দরকার নাই। আপনারা যে ওয়েবসাইট এই স্রেফ ব্রোকেন লিঙ্ক চেকার এখানে আসবেন, এসে আপনার দেখবেন ওয়েবসাইটে কয়টা ব্রোকেন লিঙ্ক আছে। 136টা। কি বলতে, ব্রোকেন লিঙ্ক অন ইউর সাইট 136টা ব্রোকেন লিঙ্ক টু ইউর সাইট। দেয়ার আর ব্রোকেন লিঙ্ক ইনবাউন্ড ফ্রম আদার ওয়েবসাইট। ও আচ্ছা, এগুলো তো কাউন্ট করতে হবে, তাই না? তাহলে 3500 প্লাস 136 কত হয়? হ্যালো? এখানে দেখেন ব্রোকেন লিঙ্ক দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ফার্স্ট এরটা হয়েছে কি আপনার নিজের ওয়েবসাইটে আছে। এই একটু আগে বললাম না ইন্টারনাল এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল ফরওয়ার্ড পেজগুলা 136টা, যেগুলো আপনার মনে করেন আপনার ওয়েবসাইটেরই আপনার ভিতরে আপনার হচ্ছে একটা কন্টেন্টের ভিতরে কি বলে ইন্টারনাল বুঝালাম না, ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক কোনগুলা আপনার আপনার তারপরে কি বলে এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক কোনগুলা বলছি না। এক্সটার্নাল ওইগুলোকে ইনবাউন্ড লিঙ্ক বলে, হ্যাঁ। ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক এখানে দেখেন। এক্সটার্নাল যেটা ওইটা হচ্ছে ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক বলা হয়। ইনবাউন্ড কেন? কারণ অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসতেছে। ঠিক আছে, ঠিক আছে। আর একটা আছে ব্রোকেন আউটবাউন্ড লিঙ্ক, মানে আপনার ওয়েবসাইট, ও সরি, এখানে এক্সটার্নাল ইন্টারনাল বোঝাইলাম, ওইটা আলাদা বিষয়। আবার ইনবাউন্ড আউটবাউন্ড এটা আলাদা বিষয়। এই দুইটা বোঝাইতে হবে আপনাদেরকে। ব্রোকেন আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি করছেন কি একটা কন্টেন্ট দেখাই, এই যে এই কন্টেন্টে ধরেন আপনি এখানে এখানে আমি একটা কন্টেন্ট নিয়ে দেখাই দিই সবচেয়ে ভালো হবে। মানে আমার ওয়েবসাইটে যে একটা পোস্ট করে ওইভাবে দেখাই দিই। ওয়ার্ডপ্রেসে এখানে নিউ একটা পোস্ট। আচ্ছা না, ওইভাবে না বলে তো হবে। আচ্ছা এখানে দেখেন পরিবেশ অধিদপ্তর ইন্ডিয়া টাইমস, কি বলে এই যে ইন্ডিয়া টাইমস এর এই ইউআরএলটা, এটা দেখেন 404 দেখাবে, হ্যাঁ। এই দেখেন ওই স্ন্যাপ 404 এরর। তো এটা মনে করেন অন্য আরেকজনের ওয়েবসাইট, হ্যাঁ। এটা কিন্তু আপনার ওয়েবসাইট না, ইন্ডিয়া টাইমস। আপনার ওয়েবসাইট প্রথম আলো। এই দেখেন কি বলে এই লিঙ্কটা দিছেন, হ্যাঁ। এই লিঙ্কটা দিছেন। তো এই লিঙ্কটা এই যে এখানে পরিবেশ অধিদপ্তরে এখানে লিঙ্ক করে দিছেন, ওই যে ওই ইরোরের লিঙ্কটা, হ্যাঁ, 404 লিঙ্কটা। তো এইটাকে আউটবাউন্ড ব্রোকেন লিঙ্ক বলা হবে, যেহেতু অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাই না? ঠিক একইভাবে আপনার ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক কোনটা হবে? তাহলে এখন আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। এই যে এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট ওপেন করি। এখানে যদি একটু নিচে যাই, এখানে দেখেন আচ্ছা এখানে দেখেন এখানে ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ। এখানে ফেডারেল গভর্নমেন্টের এখানে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে অন্যজনের ওয়েবসাইট, আর এটা ট্রেন্ডটা আমরা ওপেন করলাম, এটা 404 দেখাবে। এই দেখেন 404 কিছু পাওয়া যায়নি। তো এই 404টা আমি করছি কি, এই লিঙ্কটা কোথায় আছে? ইন্ডিয়া টাইমসের এই যে ফেডারেল গভর্নমেন্টের এখানে লিঙ্ক করা আছে। কি করা আছে? দেখেন ফেডারেল গভর্নমেন্টের এখানে লিঙ্ক করা আছে কোনটা? ওই যে প্রথমআলো.com এর যে 404 এর এই লিঙ্কটা। প্রথম আলো তো আমার ওয়েবসাইট, না? তো আমার ওয়েবসাইটের ওই 404 লিঙ্কটা এই যে এখানে আছে। এখানে লিঙ্ক করে আমার ওয়েবসাইটে যাচ্ছে। তো এটাকে বলবে আপনার ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক। ইনবাউন্ড মানে আমার ওয়েবসাইটে আসতেছে, অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসতেছে। আউটবাউন্ড মানে আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাচ্ছে। তো
তো ব্রোকেন লিঙ্ক আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হয়। আমি এক্সটার্নাল ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক দেখাইলাম, ওইটাও এক টাইপের। আর একটা হচ্ছে ইনবাউন্ড আউটবাউন্ড। তো ইনবাউন্ড আউটবাউন্ডটা মনে রাখেন, ইন্টারনাল এক্সটার্নাল ওটা মনে রাখা দরকার না। এটা মেনলি আউটবাউন্ড ইনবাউন্ড দুই ধরনের হয়। হ্যাঁ, এখানে দেখেন ডাটা দেখাবে। তো আপনার ব্রোকেন লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, এখানে টোটাল 3500টা এটা হচ্ছে ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক, আর 136টা হচ্ছে আপনার আউটবাউন্ড। ঠিক আছে, আউটবাউন্ড হচ্ছে 136টা, ইনবাউন্ড কয়টা? 3500টা। ঠিক আছে, দেখি এটা। ঠিক আছে, আর এটাই দেখি। ঠিক আছে, এই লিঙ্ক গুলো দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ব্রোকেন আউটবাউন্ড লিঙ্কের ফার্স্টেরটা দেখেন, প্রথম আলো ওয়েবসাইট। এই যে এই কন্টেন্টের ভিতরে, এটা আমরা ওপেন করে দেখাই দিই একটা লাইভ, মানে এই কন্টেন্টটাই ব্রোকেন লিঙ্ক কোনটা, এটাই কি থাকবে? আউটবাউন্ড ব্রোকেন লিঙ্ক। এটার অ্যাঙ্কর টেক্সট কি আছে? এটা দিয়ে, এটা আমাদের ফাইন্ড করতে হবে। হ্যাঁ, এটা একটু খুঁজি। প্রথমে আমরা কি করলাম, ফার্স্ট এই কন্টেন্টটা, হ্যাঁ, এই যে এই ইউআরএলটা, এই পেজটা ওপেন করছি। তারপর এখন আমরা অ্যাঙ্কর টেক্সট খুঁজবো কোনটা। এই যে এই ইউআরএলটা দিয়ে অ্যাঙ্কর করা আছে। হ্যাঁ, অ্যাঙ্কর মানে কি সেটা তো জানেন, যেটাই আমরা ইউআরএল বসাই। খুঁজে বের করবো কিভাবে? কন্ট্রোল এফ, কন্ট্রোল বি। এটা নাই নাকি? এটা তো নাই। এটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটা কি হিডেন নাকি? অনেক সময় হিডেন থাকে। হ্যাঁ, মানে সার্চ করে পাওয়া যায় না, থাকতে পারে হিডেন, হিডেন করা আছে। তো এই জন্য আমরা পাচ্ছি না। যাই হোক, তো এখানে দেখেন, এর মানে হচ্ছে এখানে আউটবাউন্ড মানে এই যেটা প্রথম হলো আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটের এই যে কন্টেন্টটা একটা হিডেন, হিডেন করা আছে। এটা মানে এখান থেকে অন্য ওয়েবসাইটে যাচ্ছে, আউটবাউন্ড হচ্ছে কাহিনী। হ্যাঁ, মানে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাহলে আউটবাউন্ড। আর ইনবাউন্ডের ক্ষেত্রে দেখেন, ব্রোকেন ইনবাউন্ডে যাই, বাংলা উইকিপিডিয়ার এই লিংকে আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে। উইকিপিডিয়া এখানে যাই, কি অ্যাঙ্কর টেক্সট, টানা আন্দোলনের 4র্থ দিন। এটা এটা কপি করি, এটা দিয়ে সার্চ করবো। হিডেন না থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা নাও পাইতে পারি। দেখি এরকম আছে নাকি এখানে। এই দেখেন, আমরা দেখেন এই অ্যাঙ্কর টেক্সটের ওই যে ওইখান থেকে কপি করে পেস্ট করছি, এটা পাওয়া গেছে। এই দেখেন, টানা আন্দোলনের 4র্থ দিন, এটা হচ্ছে ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক হবে। দেখেন এখানে আমরা ক্লিক করি, দেখেন এখন কি পাই। দেখেন 404 আমার ওয়েবসাইটে, প্রথম আলোর ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখছেন, প্রথম আলোর ওয়েবসাইটে নিয়ে আসলো এবং 404 দেখালো। তার মানে এটা একটা ইনবাউন্ড ব্রোকেন লিঙ্ক। মানে আমার অন্য ওয়েবসাইট, উইকিপিডিয়ার ওয়েবসাইট মানে তো আমার ওয়েবসাইট না, উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট, ওইটা আমার ওয়েবসাইট না। ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসলো, ইনবাউন্ড হলো। ইনবাউন্ড সিনারিও। আউটবাউন্ড সিনারিও কি? আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে গেল। আচ্ছা, তাহলে এখন কাহিনী হচ্ছে, আমরা টোটাল এখানে দেখছি কত, 3500 আর 137। তখন 3600টা আমরা ব্রোকেন লিঙ্ক পাইলাম, ইন্টারনাল, ইন্টারনাল এক্সটার্নাল, সরি, ইনবাউন্ড আউটবাউন্ড মিলাই। তো আমরা এখানে দিয়ে দেবো ক্রস চিহ্ন, দিব এখানে ফার্স্টে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব কি বলে, হ্যাভ, ইউর ওয়েবসাইট হ্যাভ বা হ্যাভ কয়টা, 36, আপনার হচ্ছে 3500 প্লাস 137, 3600 কয়টা ওইখানে ছিল একটু দেখিন। 3637 মনে হয়, 3637, 3500 আর 137 ছিল। ইউ আপনার হ্যাভ এত ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক। এটা চেক করছি কোথা থেকে, সেটার ইউআরএলটা তো দিয়ে দিতে হবে। কোথায় গেল এগুলো? এই স্রেফ ব্রোকেন লিঙ্ক চেকার, এই ইউআরএলটা দিয়ে দিবেন সুন্দর করে, এই ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, আচ্ছা, ব্রোকেন ইমেজ চেক করবে এবার আমরা। আর বাদ বাকি এই যে এইগুলো চেক করব, নিচের এইগুলো চেক করব। আর উপরের যেগুলো বাদ বাকি কয়টা থাকবে, যেগুলো বাকি থাকবে এগুলো আমরা কালকে চেক করব। এই যেগুলো আমাদের বাকি আছে, হ্যাঁ, মেটা টাইটেল থেকে ইমেজ অল টেক্সট, ইউআরএল, ব্রোকেন লিঙ্ক, এগুলো আমরা নেক্সট ক্লাসে চেক করব। যেটা আমরা রেড মার্ক করে দিলাম, ওটা আমাদের স্ক্রিন ফগ দিয়ে যেগুলো চেক করা যায় সবগুলো চেক করে ফেলবো। ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে, ব্রোকেন ইমেজ। ব্রোকেন ইমেজটা আপনারা ই করবেন, কি বলে, পেড টুলস দিয়ে তো দেখাতে পারতেছি না, ফ্রি টুলস দিয়ে দেখা দিই। ব্রোকেন ইমেজ, ব্রোকেন ইমেজ চেকার, এসইও ব্রোকেন ইমেজ চেকার। চেকার
এসিএম পারবো না রে, যদি এটা গুগল ক্লাস আছে 10 টাকা শেষ হয়ে যাবে। কারণ আমি ফ্রি টুলস দিয়ে করি না কাজ। হ্যাঁ, এটা আচ্ছা ব্রোকেন ইমেজ চেকার, এই যে সাইট চেকার প্রো, এখানে যাই। এই ওয়েবসাইটে তো আপনার হচ্ছে দেখে নাও, এইচরেফ ব্রোকেন ইমেজ ব্রোকেন ইমেজ চেকারটা তো তেমন আসলে গুরুত্বপূর্ণ না, এটা আসলে সেখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলতেছে। প্রথম আলোর ওয়েবসাইটের এটা দিয়ে দিই। আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি না, কারণ আমার কি দেখানো তো শো করবে না, রেজাল্ট 0 আসবে। তো এখানে দেখি প্রথম আলোর ওয়েবসাইটটা দিয়ে কি বলতেছে আবার, সেটা দিয়ে দিই। ইমেল কোনটা আছে এখানে, এখানে আবার কনফার্মেশন কোড না চাই। সংশ্লিষ্ট 902, ঠিক আছে 912। সেখানে অ্যাকাউন্ট ইউজ একটা লিংক দিছে। আচ্ছা, এটা আমি পেড টুলস দিয়ে দেখে দিব না, এসিএম রাশ দিয়ে দেখে দিব না, আসলে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপর আমি নেক্সট ক্লাসে এসিএম রাশ দিয়ে দেখে দিব না ব্রোকেন লিংক এটা, ঠিক আছে। এসিএম রাশ আমি হচ্ছে আমার লাগবে, আমি হচ্ছে কি করবো না, এসিএম রাশটা নিয়ে নেক্সট ক্লাসে আপনাদের এই ব্রোকেন লিংক এসিও রেড কোডটা দেখাবো না। আচ্ছা, এগুলো এটা হচ্ছে আপনার পরে দেখাবো, ঠিক আছে। আমার নেক্সট 10টা দিক ক্লাস আছে, তো এটা দেখাচ্ছি না, এগুলো দ্রুত দেখাই দিতে পারবো, এই জন্য দেখাই দিই। গুগল পেজ স্পিড ইনসাইট ডেস্কটপ মোবাইল, মানে আপনার সাইডের লোডিং স্পিড কিরকম, পেজ স্পিড ইনসাইট এটা ডেস্কটপে লোডিং স্পিড কিরকম। হ্যাঁ, তারপরে মোবাইলের লোডিং স্পিড কিরকম। এখন লোডিং স্পিড এটা জেনে কি হবে, লোডিং স্পিড ভালো না খারাপ এটা জেনে কি হবে, এটা জেনে এটা হবে যে আপনার ওয়েবসাইটে যদি লোডিং স্পিড খারাপ হয় তাহলে কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটাকে খারাপ নজরে দেখবে, র্যাঙ্কিং ডাউন করে দিবে। গুগলে আপনার ওই কন্টেন্ট গুলো যেগুলো দেখায় কোনো কিওয়ার্ডের জন্য টপে দেখাবে না, আস্তে আস্তে নিচে নেমে আসবে যদি ওয়েবসাইটের লোডিং স্পিড খারাপ হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ওয়েবসাইটের লোডিং স্পিড ক্লায়েন্টকে বলবেন, এটা চেক করবেন এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে, তারপর যদি খারাপ হয় এটার স্ক্রিনশট নিয়ে বা এসইও অডিট রিপোর্টটা দিয়ে বলবেন, এসইও অডিটটা রিপোর্টটা দিয়ে দিবেন একটা ইস্যুস এটা যে ওয়েবসাইটের পেজ স্পিড খারাপ, ওয়েবসাইটের স্পিড খারাপ। তো সে তখন তার ডেভেলপার দিয়ে সেটা প্রবলেমটা সলিউশন করে ফেলবে। তো আপনাকে জাস্ট অডিট রিপোর্টটা বানিয়ে দিয়ে দিতে হবে। ওয়েবসাইটটা নিয়ে নিই। আচ্ছা, আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে, হ্যাঁ আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে নিই। এখান থেকে এটা দিয়ে অ্যানালাইজ, এটা হচ্ছে এটা চেক হতে থাকুক। আমরা হচ্ছে আর ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা, হ্যাঁ, আর হচ্ছে ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কেট ফ্রেন্ডলিনেস কিনা, এটা আপনার হচ্ছে কিভাবে চেক করবো, এটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস চেকার লিখে সার্চ দিব, মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট হচ্ছে কিরকম পারফরমেন্স করতেছে। হ্যাঁ, মোবাইল দিয়ে যখন আপনার ওয়েবসাইটকে ভিজিট করতেছে, আপনার ওয়েবসাইটটা কত দ্রুত লোড হচ্ছে, বা আপনার ওয়েবসাইটটা নেভিগেশন বার বাটন গুলো ভালোভাবে কাজ করতেছে কিনা, হ্যাঁ কোনো যে ক্লিক করলে কাজ করবে কিনা, ঠিক আছে। আপনার হচ্ছে এগুলো সবকিছু মিলে মোবাইল ফ্রেন্ডলি। কারণ আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু ওই একই ইস্যু হবে। গুগলে আপনার কন্টেন্টটাকে কোনো কিওয়ার্ডের জন্য আপনি কন্টেন্ট দিচ্ছেন, সেই কন্টেন্ট আস্তে আস্তে দেখবেন নিচে চলে গেছে, ট্রাফিক কমে যাচ্ছে ওয়েবসাইটে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা চেক করবেন। আপনার হচ্ছে এই দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, ফার্স্টের ওয়েবসাইটে যাই, সেকেন্ডারি ওয়েবসাইটে যাই, এখানে দিয়ে দিব, ওরা বলে দিবে আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে ভালো, না হলে কিন্তু ঝামেলা আছে। সেখানে আপনি টেস্ট করবেন, টেস্ট লিখে দিবেন। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলিনেস আপনার হচ্ছে, আচ্ছা এখনো ডাটা আসে না, চলে আসছে নাকি, হ্যাঁ ডাটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে পেজ স্পিড। দেখেন এখানে মোবাইল আছে, ডেস্কটপ আছে। মোবাইলে কি বলতেছে, ইওলো মানে মোটামুটি, আর ডেস্কটপে পারফরমেন্স কি, ডেস্কটপ ঠিক আছে, বাট এখানে রেড সাইড থাকলে কিন্তু সমস্যা হতো। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এখানে এভারেজ, যেহেতু এভারেজ এখানে ইওলো সাইনটা দিয়ে দেবো। ইওলো কোথায় পাবো, এই যে এটা, তারপরে এখানে আপনার হচ্ছে গ্রিন হয়ে যেত, যদি এখানে মনে করেন 80+ হতো তাহলে গ্রিন হয়ে যেত। এটা যেহেতু 72, এখানে এবারে ইয়েলো। আচ্ছা, এখানে দুইটাই আমাদের মোবাইল এবং ডেস্কটপে দুইটাইতে 72 ছিল না, হ্যাঁ দুইটাতেই, সরি এখানে আমরা পেস্ট করে দিলাম, এখানে 72 72 72, তারপরে কপি করে এইখানে দুইটাই পেস্ট করে দিই। আচ্ছা, এখানে ডেস্কটপের এখানে, আর ইউআরএল আসবে এখানে। অনেক সময় ডিফারেন্ট রেজাল্ট দেখাতে পারে, একটু আগে 72 দেখাচ্ছিল, এখন 73 মনে হয়, একটু আপ ডাউন হতে পারে, যাই হোক সমস্যা নেই।
হঠাৎ করে একটু আপ ডাউন হইতে পারে, যাই হোক। এখানে মোবাইলে 73 দেখাচ্ছে, এখানে এখানে এই ওয়েবসাইটে কি বললো, ক্যাপচা দিতে বলতেছে। ওয়েবসাইটটা কই গেল, এখান থেকে দেখি। লাস্টটা কি ছিল? হ্যাঁ, এটার মানে ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটা চেক করবো আমরা। আমাদের ওয়েবসাইটে স্কিমা অ্যাড করা আছে কিনা, ক্লাস আছে ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কআপ, হ্যাঁ, স্কিমা মার্কআপ, এগুলো নিয়ে ক্লাস আছে, মানে এগুলো নিয়ে বিস্তার আলোচনা হবে ইন ফিউচারে। এগুলো নিয়ে ক্লাস আছে, বিস্তারিত আলোচনা এখন করতেছি না, জাস্ট আমরা চেক করব কিভাবে। ভ্যালিড লিখে সার্চ দিব স্ট্রাকচার স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। আচ্ছা, এটা সার্চ দিলাম আমাদের ওয়েবসাইটে, কি বলে, স্ট্রাকে সার্চ দিব। তারপরে দেখেন স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এইটাই ক্লিক করবে, এই যে সেকেন্ড টাইম এখানে ক্লিক করবে। এখান থেকে আমরা স্কিমা ভ্যালিডেটর ডট স্কিমা ডট org মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করতে দিবে না নাকি, ক্যাপচা এখানে দেখি স্মল কি হলো, সরি, ওয়েবসাইটের ইউআরএল যেটা নিয়ে কপি, এখানে এসে পেস্ট। এটা আমরা স্মল এসইও টুলস এর এখান থেকে করতেছি, হ্যাঁ। ইউআরএলটা দিয়ে স্টার্ট টেস্ট, এখানে ভ্যালিডেটর, এখানে দেখেন টেস্ট ইউর স্ট্রাকচার ডাটা ফেচ ইউআরএল। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব, রান টেস্ট। আমার একটু দেখাবে না, আবার দেখাইতে পারে, কারণ র্যাঙ্ক ম্যাথের ওই ইনস্টল দিলাম তো, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন অ্যাড করলে আর কি দেখাই যাচ্ছে। এখানে কি বলতেছে, আচ্ছা অন্য একটা ওয়েবসাইট নিয়ে দেখে, এখানে এটা হচ্ছে সঠিক নাই, হ্যাঁ। এখানে আপনার হচ্ছে না আছে, সরি, এখানে স্কিমা অ্যাড করা আছে, দেখেন অর্গানাইজেশন করা আছে, ঠিক আছে, বাট এটা একটা প্রপার স্কিমা অ্যাড করা নাই, হ্যাঁ। প্রপার স্কিমা আমরা দেখি ওয়েবসাইটের অ্যাড করা আছে নাকি, নরমাল স্কিমা অ্যাড করা রয়েছে, হ্যাঁ, বা প্রপার অ্যাকুরেট স্কিমা এখানে অ্যাড করা নাই। আচ্ছা, আবার আমরা ব্যাকে এসে প্রথম আলাপটা দেখি, সে তো নাই, হ্যাঁ। এখানে আমরা দেখে বোঝা যাচ্ছে এখানে আসলে মানে একটা প্রপার স্কিমা দেখতে এরকম হয়, প্রাইমারি স্কিমা বা মেন ওয়েবসাইটের উপর একটা স্কিমা থাকে, ওই স্কিমাটা আর কি এরকম না, হ্যাঁ, ওয়েবসাইটের স্কিমা। তো আমরা এটা আর কি স্কিমার ক্লাসে বুঝতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা একটু রিফ্রেশ দিই, আপাতত আমরা চেক করতে প্রথম আলো, প্রথম আলোতে এই ওয়েবসাইটের জন্য চেক করলাম, ওয়েবসাইটের জন্য নাই, হ্যাঁ। আচ্ছা, এইখানে মোবাইল ফ্রেন্ডলিনেস এখানে টেস্ট করতে দিলাম, এখানে কি হলো, কি করা অনেক ঝামেলা ভাই। এখানে আরেকটা দিয়ে দেখি, মোবাইল ফ্রেন্ডলিনেস চেকার, মোবাইল ডকুমেন্ট ক্যান নট বি ভ্যালিডেটেড বিকজ ইট ইজ লঙ্গার দেন, অনেক বড় ডকুমেন্টস। আমরা এই ওয়েবসাইটের জন্য চেক করছি, ওইটা আপনার হচ্ছে দেখেন এখানে স্কিমাটা আসলে অনেক একটু জটিল বিষয়। এটা স্কিমাটা আপাতত আপনার এইটা ডিলিট করে দিই, এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে। এটা এই টুলস দিয়ে তো হচ্ছে না, এই টুলস দিয়ে দেখি আর কোন ওয়েবসাইট আছে নাকি স্মল এসইও টুলস, এইখানে দ্রুত করতে পারবো, 2 মিনিটে হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ করতে হবে তো, আবার পরের ক্লাস আছে একটা, কি বলে, একটু পড়ার একটা ক্লাস আছে। এখানে দেখেন আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে টেস্ট, এই দেখেন প্রথম আলো ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, দেখেন এত বড় কোম্পানি, এত বড় ওয়েবসাইট কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না, দেখছেন। এই কারণে ওয়েবসাইটে কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না, তারপরেও ওয়েবসাইটে গুগল খারাপ নজরে দেখতেছে না, কারণ কি, এটা ব্র্যান্ড। তাদের ওয়েবসাইটটা মনে করেন ইরোর থাকলেও গুগল তাদের পেনাল্টি দিবে না, বা তাদেরকে মনে করেন ডির্যাঙ্ক করবে না, বা তাদেরকে দিবে। আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, আপনার হচ্ছে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না হলে আপনাকে শাস্তি দিবে। তো প্রথম আলো ওয়েবসাইটটা মোবাইল ব্র্যান্ড, নাম করা ব্র্যান্ড, তাই না? তো এদেরকে গুগল শাস্তি দিবে না। আপনি কিন্তু ব্র্যান্ড না, আপনার ওয়েবসাইটটা বা আপনার ক্লায়েন্টটা কিন্তু প্রথম আলো, নাইকি বা আপনার হচ্ছে নাম করা ওয়েবসাইট না, সেক্ষেত্রে দিবে বা শাস্তি দিবে। সো অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেক করি, এটা কপি, এটা কোথায় চেক করবি, এখানে এখানে ওয়েবসাইটটা দিই, টেস্ট করি। সো এখানে যদি মোবাইল ফ্রেন্ডলি না দেখায়, তাহলে আমরা এখানে কি করব, এটা কপি করি, ইউআরএলটা ইজ নট মোবাইল ফ্রেন্ডলি এটা লিখে ইউআরএলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে আপনার অডিট রিপোর্ট করতে হয়, হ্যাঁ। তো আমরা কিছু কিছু জিনিস আজকে দেখাই নাই, হ্যাঁ, তবে যে রেড মার্ক করাগুলো দেখাই নাই, আর বাদ বাকি সবগুলোই দেখাইছি, তাই না? তো রেড মার্ক গুলো যেগুলো আছে সেগুলো আমরা আছে এসিএম রাশ ওইটা দিয়ে দেখবো, ঠিক আছে। দুইটা টুলস দিয়ে দেখবো, ফ্রি টুলস, প্রিমিয়াম টুলস, দুইটা দিয়ে দেখবো, হ্যাঁ। এসিএম রাশটা আমার নিয়ে নাই, এটা নিয়ে নেবো না, এটা নিয়ে দেখাবো না। আর স্ক্রিন ফগ, এটা আপনারা ডাউনলোড করেন ক্লাসে রেড মার্ক করাগুলো। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যেগুলো আমি চেক করে দেখাইছি এগুলো আপনারা চেক করবেন, হ্যাঁ। চেক করে করে শিটে তুলবেন, স্ট্যাটাস দিবেন, রেজাল্ট দিবেন, রেফারেন্স দিবেন, গুলো করছি সেগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, হ্যাঁ। হ্যালো, এতক্ষণ কি ভাই আমার কথা শুনতে পারছিলেন আপনারা? হ্যাঁ, শুনতে কিছু শুনতে পাচ্ছি, পারেন নাই? হ্যালো,
ওকে, ঠিক আছে। ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখবেন, হ্যাঁ? আসলে এসইও বিষয়টা একটু বোরিং, হ্যাঁ? আপনারা এইসব শিখতেছেন, এগুলো কিন্তু অনেক বোরিং বিষয়।